they have discussed with us, and we are all aim to provide the certificate from our institution. এভাবে অলরেডি তারা মেল করেছে আর কি। না ঠিক আছে, তখন আমি আরো কয়েকজনকে আর কি বলতে পারছিলাম যে হ্যাঁ আপনারা এখানে করেন, এখানে করলে আরো বেশ কিছু লাভবান হবেন আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার ভালো আছি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার। আপনার শরীর কেমন স্যার? জি আলহামদুলিল্লাহ। তো সার্টিফিকেট নিয়ে অনেক কনফিউশন নাকি? কনফিউশন তো থাকবেই। আমার মনে হয় আগে আমরা একটু ক্লাসগুলো করি, আগে দেখি কতটুকু বুঝতে পারলাম, কতটুকু শিখতে পারলাম, তারপরে সার্টিফিকেট নিয়ে চিল্লাচিল্লি করা যাবে। সার্টিফিকেট বলছে যেটা বললোই তো সেটাই দিবে। আগে দুই চারটা ক্লাস করি, এটা হচ্ছে স্যার আমার ওপিনিয়ন। আগে ক্লাস করি, দেখি আসলে ভিতরে কি জিনিস আছে, কতটুকু শিখতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম। মনি যেরকম বলছে আর কি, আগে আমাদের কোলাবোরেশন আছে ইনস্টিটিউটের, কিন্তু জয়েন্ট সার্টিফিকেশনে এমওইউ লাগে, অনেক রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফুলফিল করতে টাইম লাগে আর কি। আগের ব্যাচগুলা ওই লোকাল সার্টিফিকেশনটা পাইছে, ওইভাবেই তারা ফি গুলা দিচ্ছে বা পাইছে, তখন বলা হতো না যে ক্যানাডিয়ান সার্টিফিকেট দেওয়া হবে। এখন যেহেতু মজার ব্যাপার হচ্ছে যে স্যার আকলাক ভাই মেল করছে ওই ইনস্টিটিউশনে, এবং তারাও আপনারা যেই কথা বলছেন তারাও সেম কথাই রিপ্লাই করেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কনফিউশন নাই। স্যার কনফিউশন ছিল, এখন দূর। হ্যাঁ কনফিউশন ছিল, ওনার দূর হয়ে গেছে। এখন একটা গুড নিউজ দিয়ে রাখি, আসলে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সিএসসিএম ইস্যু করার মতো অথরিটি আমাদেরই আছে। এখন এই কথাটা একটু আমি ক্লিয়ার করি কেন এই কথাটা আমরা বলছি। বাংলাদেশ একটা দেশ, স্বাধীন দেশ। এই দেশের নিজস্ব অথরিটি আছে, নিজস্ব সার্বভৌমত্ব এবং নিজস্ব কিন্তু দেশের আইন আছে, যেই আইনের মধ্যেই কিন্তু সবাই চলতে হয়। ওই আইন অনুযায়ী কিন্তু আমরাই বাংলাদেশে সিএসসিএম সার্টিফিকেট করতে পারি বা এটা ইস্যু করতে পারি। বিআইএসসিএম কে এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে আমরা কিন্তু ট্রেডমার্ক নিয়েছি এই সিএসসিএম এর। এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের নাই। অন্য দেশের কেউ যদি বাংলাদেশেও বিজনেস করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশের যে কোম্পানি, বাংলাদেশের যে আইন, এটা কমপ্লাই করা উচিত। সেই ক্ষেত্রে অন্য দেশের কেউ করলেও এই দেশের যে অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করা, তাদের থেকে অ্যাপ্রুভাল নেওয়া, এটা কিন্তু না হলে সেটা আমি মনে করি ইলিগাল হয়। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমরা খুব স্ট্রং। আমরা যদি কাউকে সে নামের পরে লিখতে পারবে, এই জন্য যেহেতু এটা ট্রেডমার্ক আমরা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে নেওয়া, এটা আর কেউ বাংলাদেশ এখন অ্যাপ্লাইও করে নাই। আমাদের আগেও করে নাই, এখন পরেও আমার মনে হয়, আমি যতটুকু জানি যে মিনিস্ট্রি ইন্ডাস্ট্রির সাথে আমার যোগাযোগ আছে, অ্যাপ্লাই করছে কিনা আমার জানা নেই। স্যার মাঝখানে যদি একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ বলেন। ডিসিসি যেটা দেয় স্যার, এটার ভ্যালুয়েশন আর আমাদের এটা ভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্স। ওইটা আলাদা জিনিস না, সিএসসিএম নামটা আর কি, এটা তো আর কেউ ইস্যু। এখানে আরেকটা আছে ইউএস এর ওই যে আইএসসিএ, মাইন্ড ম্যাপার, তো তারাও যদি বাংলাদেশে কিছু করে তাহলে বাংলাদেশের গভর্নমেন্টের অথরিটি নিয়ে করা উচিত আমি মনে করি আর কি। আমরাও যদি কিছু করি সেটাও আমাদের বাংলাদেশ আইন মেইনটেইন করেই করা উচিত, না হয় কি হবে কিছুদিন পরে গভর্নমেন্ট থেকে সমস্যা হবে। আরেকটু যদি স্যার জানতে চাই, সেটা হচ্ছে এই সার্টিফিকেশনটা আমরা কয় বছরের জন্য যে ভ্যালিডিটি থাকবে? এটার আপাতত কোনো নাই, কোনো মেয়াদ থাকবে? হ্যাঁ ডেট নাই, এক্সপায়ার ডেট থাকবে না আপাতত। এটা ইন ফিউচার হয় কিনা সেটা আমরা দেখবো, বাট আপাতত আমাদের কোনো সার্টিফিকেট ওইটা নাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, সার্টিফিকেট থাকবে, বাংলাদেশের সার্টিফিকেট থাকবে না আর কি। কানাডা থেকে বাংলাদেশে এসে জব করে স্যার। স্যার অ্যাকচুয়ালি হয়েছে কি, বাংলাদেশটা স্যার এখন পর্যন্ত এমন একটা দেশ, যখন একটা করবে তখন দেখেন সবাই একটা বাংলাদেশে কিন্তু অলরেডি একটা মার্কেট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যখন আমরা এই সার্টিফিকেট
এখনো কিন্তু আমাদের বর্তমানে এখন পর্যন্ত ওইভাবে এই ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে যদি আমরা করতে যাই, পার্টিসিপেট কোনো জায়গায় করতে যাই, তখন বলবে যে বিএসসিএমটি, হ্যাঁ, তারপরে এই সমস্ত জিনিস নিয়ে যখন কথা বলবে, এর সার্টিফিকেশনের ভ্যালিডেশনটা কি, তখন দেখবে এরা ইউএসএ সার্টিফিকেট আর এটা বাংলাদেশি সার্টিফিকেট। এই যে বাংলাদেশের মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষদের বা যারা আছে এখন পর্যন্ত কিন্তু ওই মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটাই ঢুকানো আছে। এই প্রেক্ষাপট থেকে অ্যাকচুয়ালি বলার এই সার্টিফিকেটের ভ্যালু আর ওই সার্টিফিকেটের ভ্যালু কতটুকু, জাস্ট এতটুকুই মানে আমার একটা ক্লারিফিকেশন ছিল। যাক, আলহামদুলিল্লাহ সবার বোধহয় ক্লিয়ার হয়েছে জিনিসটা, না? আমি ফাইল শেয়ার করছি অলরেডি চ্যাপ্টার 3 এর উপর, আপনারা একটু ডাউনলোড করে নেন। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। সাপ্লাই চেইনের একদম ফান্ডামেন্টাল জিনিসটা নিয়ে আলোচনা করবো আর কি। মানে অনেকে আমাদের মধ্যে শুরু থেকেও কনফিউজ থাকি যে সাপ্লাই চেইন আলাদা ডিপার্টমেন্ট না অনেক কিছু নিয়ে একসাথে কাজ করে, কি কি ইনভলভড আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা অন্যদের কাছেও বলতে পারবেন। এবং সাপ্লাই চেইন জিনিসেরই যে কেমন পারফর্ম করতেছে সাপ্লাই চেইন, তার 6টা ড্রাইভার থেকে আমরা পারফর্ম মেট্রিক্স দেখলে বুঝতে পারি যে ওই সাপ্লাই চেইনটা বা ওই পার্টিকুলার একটা কোম্পানি সাপ্লাই চেইন কেমন কাজ করতে। তো শুরুতেই কিছু আপনাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ম্যাট্রিক্স দেয়া আছে। তো এইটা সাধারণত হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের ক্ষেত্রে ঠিক আছে যে ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স গুলা আর মোটামুটি আমরা অ্যাকাউন্টিং রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট দেখে এগুলা তৈরি করে থাকি আর কি, বা আমরা দেখলে বুঝি যে ওখানে কি আছে। তো এর চেয়ে আমরা এই জায়গাটাকে একটু স্কিপ করে যাচ্ছি যেহেতু আমাদের এইখান থেকে শুরু। হ্যাঁ, তো ফার্স্ট কথা হচ্ছে সাপ্লাই চেইনে আমরা ফার্স্ট চ্যাপ্টার 1 and 2 তে শিখছি যে এখানে এফিশিয়েন্সি এবং রেসপন্সিভনেস এর মধ্যে একটা ট্রেড অফ করতে হয়। মনে আছে আপনাদের কথা? এফিশিয়েন্সি, এটা কি বললাম আমরা? রেসপন্সিভনেস। এই দুইটার মধ্যে আমরা সাধারণত কি করি? ট্রেড অফ গুলা করে থাকি। তো এই ট্রেড অফ গুলা করতে গেলে এই 6টা ড্রাইভার হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ইস্যু। যে 6টা ড্রাইভার বুঝি যে ড্রাইভাররা যেমন চালাবে আপনার গাড়ি তেমন চলবে, তাই না? তো এই 6টা ড্রাইভারই নির্ধারণ করে দিবে যে কোন দিকে আপনি এফিশিয়েন্সির দিকে বেশি জোর হচ্ছে নাকি আপনার রেসপন্সিভনেসের দিকে বেশি জোর দিচ্ছেন। 6টা ড্রাইভার একরকম স্ট্র্যাটেজি নিলে এফিশিয়েন্সি হবে, আরেক রকম স্ট্র্যাটেজি নিলে এটা হচ্ছে আপনার রেসপন্সিভনেসের দিকে আপনার যাবে। বাট যারা হচ্ছে সাপ্লাই চেইনে আপনার লিডার ওয়ার্ল্ডে, তারা দেখা যায় মোটামুটি দুটাতেই একটা ব্যালেন্স রাখা দিকে, নর টুয়ার্ডস আপনার এফিশিয়েন্সি, নট টুয়ার্ডস আপনার রেসপন্সিভনেস। এই 6টা জিনিস আপনারা যেহেতু সাপ্লাই চেইনের ডিগ্রি নিচ্ছেন বা সার্টিফিকেশন নিচ্ছেন, তো এই 6টা জিনিস যেন আপনাদের একদম মুখস্থ থাকে। আর একটা ফিগার দেখাবো আমরা, সেই ফিগারটা সবসময় চোখে রাখবেন যে সাপ্লাই চেইন বলতে ওই ফিগারটা আপনার চোখের সামনে ভাসবে। এরপরে আপনি যার সাথে আলোচনা করবেন বা সাপ্লাই চেইন নিয়ে যখন কোনো ডিসিশন নেবেন, ওই ডিসিশন গুলা আপনার নিতে সুবিধা হবে আর কি। তো 6টা ড্রাইভার কি কি? এক নাম্বার হচ্ছে আপনার ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস বলতে আমরা এখানে দুইটা জিনিস আমার বোঝানো হয়, একটা হচ্ছে আপনার প্রোডাকশন আর একটা হচ্ছে আপনার স্টোর। এই দুইটা মিলে আমরা ফ্যাসিলিটি। তো ফ্যাসিলিটির সাথে আপনার অনেক কিছু জড়িত, যেমন এগুলো লোকেশন কি কোথায় হবে, কয়টা হবে, হ্যাঁ, ফ্যাসিলিটিটা কোন টাইপের ফ্যাসিলিটি হবে। তো এই জিনিসগুলো আমরা একটু পরে আমরা দেখবো। তবে
ফ্যাসিলিটিস। তো ফ্যাসিলিটি বলতে আমরা কয়টা জিনিস বোঝাবো? প্রোডাকশন এন্ড স্টোর, দুইটা ম্যানুফ্যাকচারিং Production ইউনিট, and storage. স্টোর। সুন্দর। সেকেন্ড হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে আমার অনেক ধরনের ইনভেন্টরি থাকে, যেমন এখানে আছে ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ, যেগুলো আমরা সাধারণত বুঝে থাকি, বাট আমাদের সাপ্লাই চেইনের ইনভেন্টরি গুলা যেমন আমাদের একটু আলাদাভাবে আমরা বলি যে সাইকেল ইনভেন্টরি, তারপর আপনার সেফটি ইনভেন্টরি, সিজনাল ইনভেন্টরি, এইভাবে আমরা ভাগ করি আর কি। তারপরে ইনভেন্টরির সাথে জড়িত কিভাবে, যে ইনভেন্টরি যদি বেশি রাখেন আপনি রেসপন্সিভ হইলেন, বাট এট দ্য সেম টাইম আপনার এফিসিয়েন্সি কিন্তু কমে যাচ্ছে, কস্টিং বাড়তেছে। ওয়াইরেজ আপনার যদি সাপ্লাই চেইন স্মুথ থাকে, ট্রান্সপোর্টেশন খরচ বাড়ান, তাহলে দেখা যাবে যে আপনার কত ইনভেন্টরি লাগতেছে না। থার্ড ওয়ান হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন আমরা কি করি, যে মুভিং গুডস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। এখন ট্রান্সপোর্টেশন যদি আমরা এক্সপেন্সিভ নেই, তাহলে আমার ইনভেন্টরি কম লাগে, ফ্যাসিলিটি লোকেশন আপনার কম হইলে চলে, পয়েন্ট টু পয়েন্ট হইলে হয়, হ্যাঁ। আবার ট্রান্সপোর্টেশন যদি আপনি এফিসিয়েন্সির দিকে যান, তাহলে আপনার কিন্তু রেসপন্সিভনেস অনেকটা কমে আসবে। যেমন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন আমাদের খুব টাইট শিডিউল থাকে, তখন আমরা এয়ার শিপমেন্টে যাই। যখন আপনার ধরেন এনাফ টাইম আপনার হাতে আসে, তখন আপনি হয়তো চিন্তা করছেন যে শিপে ট্রান্সপোর্ট করি। তো এরকম হচ্ছে ট্রান্সপোর্টের ডিসিশন গুলো আমরা নিয়ে থাকি। তারপরে এখানে আরো অনেক জিনিস আছে, যেমন আপনার ইনবাউন্ড লজিস্টিক আছে, আউটবাউন্ড লজিস্টিক্স আছে। তো ইনবাউন্ডে আপনার কি ড্রপ শিপিং থাকবে কিনা, বা ক্রস ডকিং করবেন কিনা। তারপরে হচ্ছে আপনার আউটবুকিং এর ক্ষেত্রে রাউটিং গুলা কিভাবে করবেন, মিক্সড থাকবে না পয়েন্ট টু পয়েন্ট করবেন না হাব স্পোক করবেন, এই জিনিসগুলো সব ট্রান্সপোর্টেশনে আমরা ডিসিশন গুলা নিয়ে থাকি। তো এই যে প্রথম 1 2 3, এই প্রথম তিনটা হচ্ছে সাপ্লাই চেইনের প্রথম পার্ট, এটাকে আমরা বলি হচ্ছে লজিস্টিক্স। কি বলি আমরা এটাকে? লজিস্টিক্স ড্রাইভার। এটা একদম মুখস্থ রাখবেন যে ফ্যাসিলিটি, ইনভেন্টরি, আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। নেক্সট তিনটা ড্রাইভারকে আমরা বলি হচ্ছে ট্রান্সফারশনাল ড্রাইভার। এই যে দেখেন, এই চিত্রটা সবসময় মাথায় রাখবেন, হ্যাঁ। একটু পরে আমরা ডিসক্রাইব করব, বাট চিত্রটা আপনার মাথায় রাখতে হবে একটা। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রস ফাংশনাল ড্রাইভারের মধ্যে আছে ফার্স্ট ওয়ান হচ্ছে ভেরি ভাইটাল ইনফরমেশন সিস্টেম। সাপ্লাই চেইনে ইনফরমেশন ইজ পাওয়ার, হ্যাঁ। যত রিয়েল টাইম ইনফরমেশন দিতে পারবেন, তত সুন্দর আপনি কোঅর্ডিনেশন করতে পারবেন, কস্ট, প্রাইস, ইনভেন্টরি সবকিছু আপনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন। ওভার আপনার প্রোডাকশন, আন্ডার প্রোডাকশন, ওভার স্টকিং, আন্ডার স্টকিং, ওভার ইনভেন্টরি, আন্ডার ইনভেন্টরি, এই জিনিসগুলো আপনার থাকবে না। তো আমাদের আপনারা যারা ইয়েতে কোর্স আপনাদের এখানে কেউ কোর্স করছেন ইউএস এর সার্টিফিকেশনে? সিএসসিএম কোর্স? স্যার আমি সিএসসি করছি। ওখানে ইউএস এর সার্টিফিকেশনটা, ওইখানে কি জি, স্যার। প্র্যাকটিক্যাল শিখেছেন না থিওরি? এইখানে হচ্ছে আমাদের পার্থক্যটা আর কি। দেখবেন যে আমরা এখানে সব হাতে কলমে, কারণ আমার স্টুডেন্ট আছে তো সিএসসিএম করা ইউএস এর ইয়াতে, ওদের তো সার্টিফিকেশন আবার রিভিউ করতে হয়। তো হ্যাঁ, তো রিনিউ হচ্ছে নতুন কিছু সিলেবাস দেয়, ওইটা নামে আবার পড়ে দিলেই হলো, কিন্তু আপনি কিন্তু হাতে কলমে কিছু শিখতেছেন না। বাট বিএসসিএম এ হচ্ছে ক্যানাডিয়ান সার্টিফিকেট নেন আর বাংলাদেশ সার্টিফিকেট সেম ক্লাসই কিন্তু হচ্ছে, এন্ড উই কনসেন্ট্রেট মোর অন আপনার প্র্যাকটিক্যাল ইস্যুস, যে আপনি প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো সলভ করতে পারতেছেন কিনা। আমি কি কথাটা বুঝতে পারছি? তো এই এখানে একটা ড্রাইভার আছে, যে ইনফরমেশন ড্রাইভার আমরা সাধারণত এই সাপ্লাই চেইন অ্যানালিসিস গুলা করে থাকি। তারপরে আসে আপনার সোর্সিং এর ডিসিশন আছে। সোর্সিং হচ্ছে আমরা প্রকিউরমেন্ট আর সোর্সিং একবারে মিলায় ফেলি। সোর্সিং এর ডিসিশন হচ্ছে প্রকিউরমেন্ট সম্বন্ধে যত রকম অ্যাক্টিভিটিস আছে সবগুলোর একটা অ্যাগ্রিগেশন হচ্ছে সোর্সিং। যেমন আপনি সোর্সিং যে কথাটা বলতেছি, ট্রান্সপোর্টেশন আছে, প্রোডাকশন আছে, এগুলো কি আপনি করবেন না আউটসোর্সিং করবেন, থার্ড পার্টি দিয়ে করাবেন? আচ্ছা, তাহলে করাইলে আপনার সাপ্লায়ার কজনকে নেবেন? সোর্সিং সাপ্লায়ার করবেন। সাপ্লায়ার হওয়ার পরে প্রাইস এগুলো চলে আসবে। বুঝা গেছে প্রকিউরমেন্ট আর সোর্সিং এর মধ্যে পার্থক্যটা? জি স্যার। তাইলে বাংলাদেশে হিট জব কোনটা, প্রকিউরমেন্ট না সোর্সিং? Sir, right now procurement, but actually hit job house through sourcing. সোর্সিং। প্রকিউরমেন্ট হচ্ছে হিট জব, কারণ অনেক
খুশি খুশি হওয়ার ব্যাপার স্যাপার ইয়েতে আপনার সোনি র্যাঙ্কস যেটা আর কি স্যার স্ট্র্যাটেজিটা এরকম, ওরা ফার্স্ট যখন নতুন যে মডেলটা আসে সেই জি। নতুন মডেলটা ওরা সব ফার্স্ট 6 মান্থের মধ্যে ওরা যে বাল্ক কোয়ান্টিটিটা নিয়ে আসে ওইটার প্রফিটটা ওরা করে নেয়। দেন জি। তারপরে যেটা আবার নতুন নতুন তো সবকিছু চলে আসতেছে, এখন মডেল তো নতুনটা আবার ছাড়তে হবে, সেই কারণে ওদের প্রফিটের বাইরে থেকে শুধু কস্ট প্রাইসে ওরা করে কি ওদের যে সমস্ত ব্যাকলগ গুলো আছে ওগুলো ছেড়ে দেয় একটু কম দামে, এটাই হচ্ছে Clear করে ওদের দেয়। স্ট্র্যাটেজি। আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার হয়েছে অনেকটা। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইসিং। এখন এই যে আমরা বললাম যে নাজমুলের কথা, যে মার্কেটিং ডিপার্টমেন্টের উপরে যে ছেড়ে দিলাম, এটা মার্কেটিং ডিপার্টমেন্টের অবভিয়াসলি কাজ, কিন্তু এই যে পিছন দিকে যদি সোর্সিংটা প্রপার না থাকে তাহলে সেই ওই প্রাইসটা অফার করতে পারবে না। এই জন্যই এইগুলোকে আমরা বলতেছি ক্রস সেকশনাল ডিপার্টমেন্ট। প্রাইসিংটা আসে মার্কেটিং থেকে, ডিসকাউন্ট থাকে, তারপরে হচ্ছে আপনার এই ভলিউম বেস প্রাইসিং ডিসকাউন্ট থাকে, হ্যাঁ, এগুলো অনেক কিছু ইস্যু আছে প্রাইসিং এ যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো যাই হোক, আমাদের দুইটা জিনিস এখানে আমরা যেটা শিখলাম, এই চিত্রটা সবসময় মনে রাখবেন যে সাপ্লাই চেনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি থাকে কোম্পানির। আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম যে ফিট করা স্ট্র্যাটেজি, এটার সাথে ফিট করতে যে আমি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি ডিজাইন করি। তো ডিজাইন করতে যে আমাকে দুইটার মধ্যে একটা ব্যালেন্স আনতে হয়। ব্যালেন্সটা কি? এফিশিয়েন্সি আর একটা কিসের মধ্যে? কনসেপ্টের মধ্যে। এটা কিভাবে আনি? আমরা দুইটা ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ করার মাধ্যমে। দুইটা কি? লজিস্টিক্স ড্রাইভার গুলা আর একটা হচ্ছে ক্রস ফাংশনাল ড্রাইভার গুলা। তো আমাদের সাধারণত এই ইনভেন্টরি বা সরি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে এই তিনটা জিনিস থাকে একসাথে। ফ্যাসিলিটিস, ওয়্যারহাউস, ট্রান্সপোর্টেশন, সাধারণত বাংলাদেশে এইগুলা ট্রিট করে থাকে, বাট আমরা এই জিনিসটা ভুলে যাই, মানে এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করা হয়, এই ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টের কাজগুলো। আমি কি বুঝাতে পারছি ব্যাপারগুলা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কি ভাই? স্যার আমি যতটুকু স্যার জানছি, এজেন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেসপন্সিভনেস স্যার। Right. এটা স্যার মানে একটু যদি এক্সপ্লেইন করতেন স্যার একটু। যেমন আপনি ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে এলটিএল এর কথা বলছি, লেস দেন ট্রাক লোড, আরেকটা হচ্ছে এফটিএল, ফুল ট্রাক লোড। এখন আপনি যদি ফুল ট্রাক লোডে যান, আপনি হচ্ছেন হাইলি এফিশিয়েন্ট। এখন আপনি লেস দেন ট্রাক লোডে গেলেন, তার মানে একটা অর্ডার পড়লো, আপনি ফুল ট্রাকের জন্য যদি বসে থাকেন তাহলে কি হবে? আপনি এফিশিয়েন্সির জন্য বসে আছেন, আপনি রেসপন্সিবলি হতে পারতেছেন না। ওয়াইরাস আপনি যদি অর্ডার পাওয়ার মাধ্যমে আপনি কি করলেন? ডেলিভারিটা দিয়ে দিলেন, আপনি এলটিএল এই চলে গেলেন, আপনি কিন্তু এফিশিয়েন্সি দেখলেন না, আপনি দেখলেন কি? রেসপন্সিভনেস। কি ক্লিয়ার? বুঝতে পারছি স্যার? ক্লিয়ার, বাট তার মানে স্যার হচ্ছে আমরা সাপ্লাই চেইনে স্যার কখনোই ফুললি এফিশিয়েন্ট হতে পারবো না, বা কখনো ফুললি রেসপন্সিভনেস হতে পারবো না। না, ফুললি দুইটাকে ব্যালেন্স করতে হবে, দুইটাকে ব্যালেন্স করতে হবে। দুইটার মধ্যে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, বাট কিছু কিছু কোম্পানি আছে সে ফুললি এফিশিয়েন্ট হইতে চায়, আবার কিছু কিছু কোম্পানি আছে ফুললি রেসপন্সিভ হইতে চায়। যেমন আপনাদের বইতে দুইটা কোম্পানি, ইউএস কোম্পানির উদাহরণ দেওয়া আছে, হচ্ছে ব্লু নাইল, এটা একটা ডায়মন্ড, হ্যাঁ, ডায়মন্ড অ্যাক্সেসরিজ এর কোম্পানি বা জুয়েলারি কোম্পানি, এরা হচ্ছে হাইলি রেসপন্সিভ। করবেন মে আই অ্যাড সামথিং অর মানে টু জিজ্ঞেস আস্ক সামথিং। একটা হচ্ছে ইফিশিয়েন্সি বলা হচ্ছে এখানে, এটা কি এই ইফিশিয়েন্সি, এটা কি কস্ট ইফিশিয়েন্সি বোঝাচ্ছে না? কারণ সাপ্লাই চেইনের ইফিশিয়েন্সি তো না। সাপ্লাই চেইন এফিশিয়েন্ট হইলে কস্ট কমবে, ওইটাই না, সাপ্লাই চেইন এটা হচ্ছে কি আমি টাইমলি ডেলিভারি করতে পারতেছি না, এটাও তো এটা টাইমলি ডেলিভারি করার বা আর্লি ডেলিভারি, যত কুইকার ডেলিভারি হচ্ছে আপনি বলতেছেন রেসপন্সিভনেস। আর ইফিশিয়েন্সি হচ্ছে যে আমি কস্ট মিনিমাইজ করলেই হচ্ছে
আমি 10টা প্রোডাক্টে একটা ট্রাকে দিব, না জি। আমি একটা প্রোডাক্টে একটা ট্রাকে দিব? 10টাকে দিতে গেলে আমার Deal রেসপন্স, আমি কাস্টমারকে রেসপন্স করতে দেরি করতেছি, কিন্তু আমার কস্ট এফিসিয়েন্সি বাড়তেছে, কারণ আমি 10টার খরচ Right. একটাই নিয়ে আসতেছি, একটা ট্রাকে নিয়ে আসতেছি। এখানে কস্ট এফিসিয়েন্সি হচ্ছে ফ্যাক্টর। মানে মানে আমি সঠিক নিজের কিনা বুঝতে নিজের পারতেছি না। 6টা ড্রাইভারের যেই এফিসিয়েন্সি বললেন না কেন, ইট উইল বয়েল ডাউন টু কস্ট এফিসিয়েন্সি। যেটাই এফিসিয়েন্সি করতে যাবেন ওইটাই কস্ট কমবে। ট্রু ট্রু স্যার, এটাই আমি বলতেছি যে অ্যাকচুয়ালি কস্ট ম্যাটার্স, মানে কস্ট এফিসিয়েন্সিটাই দেখা হচ্ছে যে কি কি আমরা কতটুকু এফিসিয়েন্ট হতে পারি। নাইস, সুন্দর। স্যার ডিপেন্ড করছে যে আমি কোন এটা অপারেশনাল অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করছে যে আমি কোন প্রোডাক্টটা বা আমার কোম্পানির কোনটা নিডসটা কি হাইলি খুব তাড়াতাড়ি দরকার, না এটা পরে হলেও চলবে। হুম। এখন এখানেই আমাদের সাপ্লাই চেইনের মানে গুরুত্বটা দাঁড়ায় যে আমরা এমন ভাবে আমাদের ফোরকাস্ট বা প্রেডিকশন বা সাপ্লাই চেইন মানে ডিজাইন করে রাখি যে কিছু তো থাকবে এক্সেপশন, কিন্তু এক্সেপশনের মধ্যে থেকে আমি যতটুকু পর্যন্ত আমার ইয়েটা এফিসিয়েন্সি আনতে পারি বা হাইলি রেসপন্সিভ হইতে পারি, দুইটার মধ্যে। হ্যাঁ, যেমন আমি এখন যদি একটা ওয়ালমার্টের কথা বলি, ওয়ালমার্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে সাপ্লাই চেইনে আপনার লিডার। হ্যাঁ, ওরা হচ্ছে হাইলি এফিশিয়েন্ট এট দ্য সেম টাইম হাইলি রেসপন্সিভ। মজার ব্যাপার কিন্তু। হ্যাঁ, এরা কিভাবে করছে, যেমন একটা ড্রাইভার দিয়ে আমি উদাহরণটা দেই তাহলে বুঝতে পারবেন। যেমন ওদের স্ট্র্যাটেজিটা হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হচ্ছে রিলায়েবল লো কস্ট রিটেইলার। রিলায়েবল লো কস্ট রিটেইলার। রিলায়েবল হতে গেলে আপনার রেসপন্সিভ হতে হবে, আর লো কস্ট হইতে গেলে আপনার টোটাল সাপ্লাই এফিশিয়েন্ট হতে হবে। ইয়েস। হবে। আবার বলছে ভ্যারাইটি অফ ম্যাস কনসাম্পশন প্রোডাক্টস, ভ্যারাইটি অফ ম্যাস কনসাম্পশন। এখন ম্যাস কনসাম্পশন বা ভ্যারাইটি প্রোডাক্ট থাকলে কিন্তু আপনার এই রেসপন্সিভ হওয়া খুব কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায় স্যার। হ্যাঁ, যত এখানে ডিমান্ড এবং সাপ্লাই এর একটা বিশাল একটা মানে আছে, অ্যানালাইসিস আছে এটার মধ্যে, এফিসিয়েন্সি এবং রেসপন্সিবিলিটির মধ্যে। জি, আকলাকুর এটা হচ্ছে একটু বিজনেস মডেলের উপর ডিপেন্ড করে যে কোন বিজনেসের মডেলটা কি ডিজাইন করছে, তারা রেসপন্সিভ হবে না এফিশিয়েন্ট হবে বেশি। আচ্ছা, আমরা ওয়ালমার্টটা শুনলে তারপরে একটা একটা ড্রাইভার আমি বলতেছি আপনার, তাহলে এটা হচ্ছে ওদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। তাহলে এফিসিয়েন্সি এখন আমরা যদি বয়েল ডাউন করি সাপ্লাই চেইন আপনার ড্রাইভার গুলোতে, এক নাম্বার দেখেন হচ্ছে সে হচ্ছে ইনভেন্টরি সবচেয়ে কমায় রাখছে। হ্যাঁ, সে করছে কি, তার নিজস্ব ট্রান্সপোর্টেশন সে ইউজ করে সে একটা কনসেপ্ট নিয়ে আসে ক্রস ডকিং। ওয়ার্ল্ডে কোথাও এটা ছিল না, ওয়ালমার্ট এটা পায়োনিয়ার করে। ক্রস ডকিংটা কি আমরা বুঝি তো, ধরেন চিটাগাং পোর্ট থেকে মাল আসলো, আসার পরে ঢাকা থেকে আপনার সাউথ ডিভিশনে মাল চলে যাবে। তো সেই ট্রাকটা কি করবে, ওই একটা ফ্যাসিলিটি লোকেশনের মতো সেখান থেকে মালটা নামানোর সাথে সাথে আবার অন্য ডিভিশনের ট্রাক গুলাতে চলে যাবে। এখন এক ট্রাকে হয়তো একটাতে আসছে এসসি, আরেকটাতে আসছে টেলিভিশনের মাল, আরেকটা হয়তো অন্য মাল। তো ডিভিশনে তো 3 ক্যাটাগরির মালই যাবে, তখন সে ক্রস ডকিং করে অন্য ডিভিশনের ট্রাক গুলাতে উঠাই দিতেছে। তাইলে এইভাবে তার হচ্ছে কি, নিজস্ব ট্রান্সপোর্ট থাকার কারণে সে হাইলি রেসপন্সিভ হইতে পারছে, আবার ক্রস ডকিং করার মাধ্যমে সে ইনভেন্টরিটা কিন্তু কমানোর ফলে সে কি করতে পারতেছে, রেসপন্সিভ থাকা সত্ত্বেও সে কস্ট এফিশিয়েন্টলি কি করতে পারতেছে, আপনার প্রোডাক্ট গুলা ডেলিভারি দিতে পারতেছে। এরপর হচ্ছে তাদের ফ্যাসিলিটি লোকেশনটা এমন জায়গায় তারা লোকেট করার চেষ্টা করে যেখানে হচ্ছে আপনার এনাফ কাস্টমার বেস থাকবে, এবং ওই ফ্যাসিলিটি লোকেশন কয়েকটা ওয়্যারহাউস থেকে যেন সে সাপোর্ট দিতে পারে। বুঝতে পারলাম? হ্যাঁ, কারণ তাদের হচ্ছে যে স্যার লোকেশন অনেক বেশি। হ্যাঁ, মোটামুটি প্রত্যেক ফেমাস জায়গার আশেপাশে হচ্ছে তাদের লোকেশন আছে। এবং প্রত্যেকটা রিটেইলার সেন্টারকে প্রত্যেকটা ডিসি থেকে যেন অ্যাটলিস্ট 3-4টা ডিসি থেকে যেন ওখানে ইজিলি অ্যাক্সেস করা যায়, এইভাবে তারা ওই নেটওয়ার্কটা তৈরি করে। তো এই জন্য আমাদের ক্লাসের শুরুতে আমরা লগ হাব দিয়ে কাজ করছিলাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো অ্যাটলিস্ট ম্যাপিংটা করা শিখছি, সামনে আরো দেখবো। বাট ওইখানে শেখার চেষ্টা করছি যে কোন জায়গায় ফ্যাসিলিটি গুলা বা কিভাবে হইলে পরে আমরা ম্যাপিংটা করতে পারি। এরপরে আমরা যখন নেটওয়ার্ক ডিজাইনে যাব চ্যাপ্টার 4 থেকে আস্তে আস্তে, তখন ওইখানে দেখাবো বিভিন্ন মডেল দিয়ে, স্পেশালি আপনাদের ওইখানে লগ হাব আছে গ্র্যাভিটি মডেল,
তো আপনি জাস্ট লোকেশন গুলো বলে দিবেন, সে আপনাকে ডিজাইন বলে দিবে যে ভাই এখানে এখানে তোমার ওয়্যার হাউস গুলো লোকেশন করো বা রিটেলার সেন্টার গুলো করো, তাহলে ম্যাক্সিমাম কাস্টমার বা ম্যাক্সিমাম আপনার এই লোকেশন বেনিফিটটা আপনি পাবেন। হ্যাঁ, তো এগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে দেখেন এরপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ওরা হচ্ছে খুবই হাইলি ইউজ করে, যেমন ওরা স্যাটেলাইট ইউজ করে, আপনার আরএফআইডি ইউজ করে। সো স্যাটেলাইট থেকে কোন শিপে কি মাল আসতেছে এগুলা সে স্ক্যান করে নেয়। হ্যাঁ, প্রচুর মানে আপনার টেকনোলজি ওরা ইউজ করে, কোন ট্রাকে কোন জায়গায় কিভাবে ফ্লিটগুলো ডিজাইন করবে, কোন মালটা কিভাবে রাউট গুলো হবে, কনস্ট্যান্ট তাদের সিস্টেম রিয়েল টাইমে এগুলো আপডেট করতে থাকে আর মিসকমিউনিকেশন হওয়ার কোনো সুযোগ নাই। নাই। তারপরে ওদের ট্রান্সপোর্টেশনের আপনার যে ফিউল গুলো আছে, এই ফিউলটা আপনার এই শুধু ডিজেল বা পেট্রোল অকটেন ইউজ করে না, এরা হচ্ছে ওইখানে ইথানল ইউজ করে। হ্যাঁ, এই পেট্রোলের সাথে আপনার ইথানল নির্ধারণের কারণে আপনার খরচ প্রায় 60% না 40% ওদের কমে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছে? তো এই জিনিসগুলো ইউজ করতেছে। তারপর ওয়্যার হাউসে যেমন আপনার এই আপনার গ্রিন, আমরা যখন চ্যাপ্টার 17 পড়বো হচ্ছে গ্রিন সাপ্লাই চেনের উপরে, তখন ওইখানে দেখবেন যে ওদের ফ্যাসিলিটি লোকেশনে কোনো আপনার বোর্ড ইউজ করে না, মানে ছাদ নাই, ইয়ে ইউজ করে আপনার এলইডি লাইটিং ইউজ করে। হ্যাঁ, মানে হাইলি এফিশিয়েন্ট ওদের ইয়েগুলা। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে যেমন ওরা হচ্ছে ইডিএলপি ইউজ করে। ইডিএলপি কি? এভরিডে লো প্রাইস, অর্থাৎ কোনোদিন আপনি যে দেখবেন না যে ডিসকাউন্ট দেওয়া, প্রতিদিনই হচ্ছে যে প্রাইসটা সবচেয়ে কম পারবে সেটাই সে অফার করে। এটার ফলে কি হচ্ছে, আপনার আপস এন্ড ডাউনস খুব কম থাকে, সাপ্লাই চেনে আপনার ডিসরাপশনটা খুব কম থাকে। যদি প্রাইসটা স্টেবল থাকে, সাপ্লাই চেনও আপনার কি খুব স্মুথলি রান করতে পারে। তাহলে এখন দেখেন যে ওয়ালমার্টের একটা উদাহরণ দিলাম আমরা, সে হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। ওয়ারেস ব্লু লাইনের উদাহরণ দিলাম, সে হচ্ছে আপনার কি করার চেষ্টা করতেছে, হাইলি রেসপন্সিভ হওয়ার চেষ্টা করতেছে। আবার আপনি যদি ফেডেক্স এর উদাহরণ দেই, সে হচ্ছে হাইলি এফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করে, সে কিন্তু বিমান কখনো খালি পাঠাবে না। জি স্যার। বুঝতেছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি যে স্যার একটু পার্থ বলছিলাম স্যার। কি পার্থ? আচ্ছা, এখানে স্যার আমরা যদি আমি যদি আমার সাপ্লাই চেইনকে সে আমার প্রোডাক্টটা যদি লাক্সারিয়াস গুডস হয় এবং ইউনিক প্রোডাক্ট হয়, যে না আমার প্রোডাক্টটা লোকজন নিবেই, সেক্ষেত্রে কি, এবং আমি প্রিমিয়াম চার্জ করতে পারি, আমি যা চার্জ করবো মার্কেটে পাবলিক সেইটাতেই নিবে, সেক্ষেত্রে কি আমার জন্য রেসপন্সিভ হওয়াটা লজিক্যাল হবে? ওয়ার্ল্ড প্র্যাকটিসটা হচ্ছে যে যেগুলো হাই ভলিউম হাই ভ্যালু প্রোডাক্ট প্রিমিয়াম পাবেন, সেইগুলো হচ্ছে হাইলি রেসপন্সিভ হয়। যেমন ওই যে ডায়মন্ড জুয়েলারির কথা বলছি, এরা কি করে, এদের ফ্যাক্টরি করে রাখছে অনেক দূরে, ইউএস এর একটা স্টেটে ওদের ফ্যাক্টরি, তাও হচ্ছে রিমোট একটা লোকেশনে। বাট যখনই একটা অর্ডার করতেছে তারা হচ্ছে এয়ার শিপমেন্ট করে, মানে পরের দিনে আপনি মালটা পেয়ে যাবেন, সহজ কথা। মানে তারা প্রিমিয়াম চার্জ করতে পারতেছে বিকজ দে আর পায়োনিয়ার, বা তাদের বা ওই প্রোডাক্টটা হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট, হাইলি রেসপন্সিভনেস তাদের থাকতে হবে। আর যে সমস্ত প্রোডাক্ট সে কম্পিটিটর বেশি অ্যাভেলেবল কমন প্রোডাক্ট, সেই সমস্ত প্রোডাক্ট এগুলো হচ্ছে ফ্যাসিলিটি গুলা কাছাকাছি থাকে বাট হাইলি এফিশিয়েন্ট। হ্যালো স্যার। জি রাশিদ। জি স্যার, এই ব্যালেন্স রেসপন্সিভনেস এবং এফিসিয়েন্সি, এই দুইটা ব্যালেন্সের জন্য কি আমাদের ইউকিউ এবং অপটিমাল অর্ডার কোয়ান্টিটি দুইটাই প্রয়োজন হয় নাকি অন্য, এটা অন্য ব্যাপার? সাপ্লাই চেইনটার একটা বিউটি হচ্ছে কি যে আমি হাইলি রেসপন্সিভ হবো। হ্যাঁ, তো ব্লু নাইল কিভাবে হাইলি রেসপন্সিভ হয়েছে, সে কিন্তু এয়ার শিপমেন্ট করতেছে, তাহলে অনেক কস্ট বেশি না? কিন্তু সে ফ্যাসিলিটির খরচ কিন্তু কমা দিয়েছে, সে সব স্টেটে তার ওয়্যার হাউস রাখে নাই, এমনকি মেইন স্টেটের মানে ডাউনটাউনও তার ওয়্যার হাউস নাই, সে রাখছে হচ্ছে একটা লো কস্ট লোকেশনে, যেখানে তার ফ্যাক্টরি খরচ মানে ওয়্যার হাউসের খরচ সবচেয়ে কম। স্যার আমি একটু অ্যাড করি। জি, এইরকম হচ্ছে যেমন অ্যামাজন, আমি ইউকেতে ছিলাম মানে 3 বছর স্টাডি পারপাস, তো ওইখানে একটা দেখা যাচ্ছে, ধর আমি যদি বাংলাদেশের সাথে তুলনা করতে চাই, ধরেন খুলনায় কোনো ফ্যাক্টরি বা এরকম একটা হাব করালে যে খুলনা থেকে যে কোনো কিছু ট্রান্সপোর্টেশন বা এয়ার পোস্ট যদি কেউ করতে চায় সেখানে খরচটা কম রাখবে,
হুম। কারণ হচ্ছে ওইখানে তেমন একটা জব মার্কেট নাই, তো সরকার থেকেই একটা গভর্নমেন্ট থেকে একটা প্রণোদনা বা এরকম কিছু দেওয়া থাকে যে এখান থেকে খরচ কম হবে। জি, তখন দেখা যাচ্ছে ওয়্যার হাউসটা ওইখানে ওরা বসায় দেয় যে রাইট, এখান থেকে আমার খরচ কম হবে, ওইভাবে ওরা পোষায় নেয় আর কি। রাইট। মানে ওইসব প্রোডাক্ট এই জন্যই সাপ্লাই চেইনটা যদি সব দিক দিয়ে, এই যে আমরা বললাম 6টা ড্রাইভার থেকে যদি চিন্তা করেন না, তাহলে দেখা যাবে যে অনেক খরচ কমে গেছে। না, আমার প্রোডাক্ট হয়তো হাইলি রেসপন্সিভ আমি চাইতেছি, কিন্তু অন্য আরো তো 5টা জায়গা আছে আমার খরচ কমানোর। বুঝাইতে পারতেছি কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফ্যাসিলিটির ক্ষেত্রে আমরা কি কি ধরনের ডিসিশন গুলো নেই? ট্রেড অফ হচ্ছে আমার ফ্যাসিলিটির ইনভেন্টরি ট্রান্সপোর্টেশন কস্টের মধ্যে আমি যদি নাম্বার অফ ফ্যাসিলিটি বাড়াই, তাহলে আমার ট্রান্সপোর্টেশন আর ইনভেন্টরি কস্ট কি হবে? বাড়বে না কমবে? ফ্যাসিলিটি বাড়াইলে কমে যাবে। বাড়বে 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 স্যার, বাড়বে। তুলনামূলকভাবে বাড়বে। ট্রান্সপোর্টেশন কস্ট ও আচ্ছা, ট্রান্সপোর্টেশন কস্ট স্যার আমার ফ্যাসিলিটি বাড়বে স্যার। কমার কথা স্যার, কাস্টমার কাছে চলে যাওয়ার কথা না, খুব কাছে। সেটাই, হ্যাঁ, আমার তো ওগুলো কমে যাবে স্যার। ট্রান্সপোর্টেশন কস্ট কমবে, হাইলি রেসপন্সিভ হইতে পারবেন। হোয়াট ইজ আপনি ফ্যাসিলিটি যদি কমায় দেন, তাইলে আপনার কি হবে? আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। ইনভেন্টরি বাড়বে, রেসপন্স টাইম বেড়ে যাবে, ট্রান্সপোর্টেশন বাড়বে, জি তাই স্যার। না? আপনি এবং রেসপন্স টাইমও বেড়ে যাবে। তাইলে আমার এখানে দেখতে হবে যে আমি আমার রুলগুলোকে আমি কি ফ্লেক্সিবল ফ্যাসিলিটি, মানে প্রোডাকশন বলতে বুঝাইতেছি আমি ফ্লেক্সিবল হবে কিনা, ডেডিকেটেড হবে কিনা, ঠিক আছে? প্রোডাক্ট ফোকাস হবে না ফাংশনাল ফোকাস হবে? তো রোলটা কি, যে ফ্লেক্সিবল কেমন, আপনি মাল্টিপল প্রোডাক্ট আপনার ফ্যাসিলিটিতে তৈরি করতে পারেন। যেমন একটা বল পেন ফ্যাক্টরি, আপনার কয়েক রকমের হয়তো বল পেন প্রডিউস করতেছে, শুধু আপনার কি ওই যে সামনে যে নিবটা আছে, নিবটা চেঞ্জ করে দিলে বা কালিটা চেঞ্জ করে দিলেই আপনার দেখা যাচ্ছে কলম চেঞ্জ হয়ে যেতেছে। এখন যদি আমার ডেডিকেটেড হয়, যদি শুধু এক রকমের জিনিসই তৈরি করতে পারি, হ্যাঁ, তাইলে কিন্তু আমার খরচটা অনেক বেড়ে যায়। যেমন টয়োটা আপনার আর হোন্ডা দুইটাই হাইলি রেসপন্সিভ, বাট টয়োটা হচ্ছে ডেডিকেটেড আর হোন্ডা হচ্ছে ফ্লেক্সিবল ফ্যাক্টরি মেনটেন করে। অথবা দুইটা কম্বিনেশন থাকতে পারে, যে হোন্ডার উদাহরণ দেখাইতে পারলাম, যে কিছু ডেডিকেটেড রাখলেন, কিছু ফ্লেক্সিবল রাখলেন। হ্যাঁ, যেমন আপনার ধরেন একটা গার্মেন্টস হইলে আপনার ধরেন 8টা লাইন আছে, তো 6টা লাইন আপনি হচ্ছে ডেডিকেটেড, সবই হচ্ছে ধরেন একই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, আর 2টা রাখলেন হচ্ছে কিছু ডিজাইনিং প্রোডাক্টের জন্য। তো এরকম করা যায়। প্রোডাক্ট ফোকাস হতে পারে ফাংশনাল। প্রোডাক্ট ফোকাস হচ্ছে যে আমাদের গার্মেন্ট যেগুলো করে একদম সুতা থেকে শেষ করে একদম ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত, এটা হচ্ছে প্রোডাক্ট ফোকাস। এটা একরকম হইতে পারে। আরেকটা হচ্ছে ফাংশনাল, ভাই আমি পুরো কাজ করি না, যেমন আমার হচ্ছে ওয়াশিং ফ্যাক্টরি, প্রোডাক্ট আসবে শুধু একটা ওয়াশ করে ছেড়ে দিব, হ্যাঁ, এরকম হইতে পারে। লোকেশনের ক্ষেত্রে হচ্ছে যে আমি কোথায় লোকেট করব, এটা কি সেন্ট্রালাইজ লোকেশন হবে না ডিসেন্ট্রালাইজ লোকেশন হবে, রেসপন্সিভনেস কেমন থাকবে, ইকোনমিক্স অফ স্কেল কেমন হবে। তো এইগুলো নানান ধরনের ব্যাপার স্যাপার আছে। যেমন একটু আগে উদাহরণ বলছে যে আমার লোকেশনের কিছু কস্ট অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ, যেমন আপনার ওই সাংহাই, বাংলাদেশের ইপিজেড বা লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার ওই যে বিসিকের প্লট গুলা, তো এইগুলাতে আমার কস্টিং মূলত রিলেটিভলি কম, তাই না? আবার ধরেন ওয়ার্কারের এবিলিটি ঢাকায়, চিরাং, খুলনা, এখানে খুলনা না, ঢাকা, চিরাং আপনার মোটামুটি বা গাজীপুরে প্রচুর গার্মেন্টস এর ওয়ার্কার আছে। তো আপনার ফ্যাক্টরিটা যদি ওখানে করা মানে কি অ্যাভেলেবল আপনি ওয়ার্কার পাবেন, এবং দেখা যাবে যে আপনি কিছু কম বেতন দিলেও আপনার হয়ে যাচ্ছে, সমস্যা হয় না। কিন্তু এই ক্ষেত্রে আমার হচ্ছে যে ট্রান্সপোর্টেশন আর ইনভেন্টরি খরচটা বেড়ে যাবে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, জি, বুঝতে পেরেছি। স্যার লোকেশনের ক্ষেত্রে তো অনেক কিছুই ডিপেন্ড করে। ধরেন স্যার লোকেশন মানে ফ্যাক্টরি সেটআপ, মানে র মেটেরিয়াল পার্টস যদি আমি চায়না থেকে করি, সেক্ষেত্রে ভিয়েতনামে যদি লোকেশন হয়, ট্রান্সপোর্টেশন কস্টটা কম হবে, কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্কার ওয়েজেস বা আদার থিংস গুলো বেশি হবে। আবার বাংলাদেশের ক্ষেত্রে ডিউটি ফ্রি সুবিধা যদি পাওয়া যায়, বাংলাদেশে হয়তো লেবার কস্ট কম হবে, কিন্তু ট্রান্সপোর্টেশন বা লিড টাইম যেটা, ওইটা অনেক বেশি লাগবে খরচ। তো এরকম বিভিন্ন জিনিস তো এখানে তাহলে এই ফ্যাসিলিটির উপরে ডিপেন্ড করে স্যার। এগুলো তো আছেই, এই যে অ্যাবিলিটি অফ ইনফ্রাস্ট্রাকচার, প্রক্সিমিটি টু কাস্টমার, লোকেশন এন্ড ফ্যাসিলিটিস, ট্যাক্স ইফেক্ট, এগুলো আমরা কনসিডার করি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ক্যাপাসিটি, যে আপনার ক্যাপাসিটি কি অ্যাক্সেস রাখবেন নাকি ক্যাপাসিটি অপটিমাম রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কি 100% ক্যাপাসিটিতে কাজ করাতে পারি? না স্যার, এটা কি রাখা উচিত 100% ক্যাপাসিটি? রাখা উচিত না স্যার। স্যার আমরা এখন ফেস করতেছি, এই জন্য বললাম স্যার। আচ্ছা,
তো বিশেষ আমরা করে cold situation এ। অ্যাজ এ হিউম্যান চিন্তা করেন, অ্যাজ এ হিউম্যান আপনাকে যদি 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার থাকে, আপনি কিন্তু 100% ক্যাপাসিটিতে আমি 8 ঘন্টায় বসে রাখতে পারবো না। কারণ কি, খাওয়া দাওয়া লাগবে, রিফ্রেশমেন্ট লাগবে, ওয়াশিং রুমে যাওয়া লাগবে নাকি, ওয়াশরুমে জি, স্যার। আপনার তো ক্যাপাসিটি ফুল আমি ইউটিলাইজ। তো নরমালি অপটিমাইজেশন হচ্ছে যে 70-80% থাকলে আমরা খুশি। 90%। হ্যাঁ, 70-80% থাকলে আমরা খুশি। কারণ এটার সাথে কি হয়, আপনার যখন ভলিউম ভেরিয়েশন হবে বা ডিমান্ড ভেরিয়েশন হবে, তখন আপনি কিছুটা অ্যাক্সেস ক্যাপাসিটি থাকলে আপনি ওটা হয়তো মিট করতে পারবেন। কিন্তু যদি ফুল ক্যাপাসিটিতে কাজ করেন, তখন কিন্তু এক্সজশন, মেশিন ব্রেকডাউন, তারপর ডিমান্ড বা ভলিউম ভ্যারাইটিতে আপনি ভালো রেসপন্স করতে পারবেন না। স্যার আমি একটু কথা বলবো? জি প্লিজ। স্যার কামরুল ভাই বললো যে ওনারা 100% করে হচ্ছে যে প্রবলেম ফেস করতেছে এখন। একটু যদি কামরুল ভাইয়ের প্রবলেমটা যদি একটু শোনা যেত স্যার, তাহলে অনেক। না, দেখা যাচ্ছে যে এই কোভিড সিচুয়েশনের জন্য বিভিন্ন দেশ থেকে ট্রান্সফার হয়ে যখন আমাদের অর্ডার গুলো আসছে, আমাদের ফ্যাক্টরি যখন এই যে 5 দিন বা 7 দিন অফ থাকলো, তখন এই যে ব্যাকলগটা হলো, এইটা আসলে এই ডিলে ইয়েটা ফিট করানো, মানে বিভিন্ন ইস্যুর যে ব্যাপারটা, অথবা বিভিন্ন ম্যাটেরিয়াল এক্সেপশন বা আদার কারণে যে প্রবলেম গুলো ফেস করা হয়, ওই টাইম গুলা মানে পরে কাভার আপ দেওয়া অনেক কঠিন হয়ে যায়। ওই কারণেই বললাম আর কি যে ফেস করতেছে। বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি স্যার বাংলাদেশে আরএমজি সেক্টরের কোনো প্রতিষ্ঠানেই 60 বা 65% এর উপরে পারফর্ম করতে পারে না। ঠিক আছে, তারপরে ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে এই যে এই ম্যাট্রিক্স গুলো আমরা ইউজ করতে পারি, ক্যাপাসিটি ইউটিলাইজেশন রেট, হ্যাঁ, সেটআপ ডাউন, আইডল টাইম, এগুলো সব প্রোডাকশনের সাথে যদিও রিলেটেড, বাট এগুলা ইউজ করলে বোঝা যায় যে আমার ফ্যাসিলিটিটা কেমন রান করতেছে আর কি, আমি কি ভালো আছে না খারাপ আছি, তাই না? এরপর আমরা ইনভেন্টরিতে চলে যাই। ইনভেন্টরি ক্রিয়েট হয় কেন? মিসম্যাচ ইন ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ড সাপ্লাইয়ের মিসম্যাচের কারণেই কি হয়, আমার ইনভেন্টরি ক্রিয়েট হয়ে যায়। এখন কখনো কখনো আমরা ইনভেন্টরি কিন্তু ইন্টেনশনাল, এটা জানি আমরা কখনো কখনো ইনভেন্টরি কি রাখি, ইন্টেনশনালি রাখার চেষ্টা করি। আচ্ছা, সবসময় মিসম্যাচের জন্য হয় তা না, বাট আমরা মাঝে মাঝে ইন্টেনশনালিও রাখি। ইন্টেনশনালি রাখি যেমন আপনার প্রোডাকশনের ক্ষেত্রে, যেমন কোয়ার্টার শেষে আমাদের এত থাকতে হবে। হ্যাঁ, ধরেন চিনির ফ্যাক্টরি, চিনির মেশিন যেগুলো, এইগুলো একবার স্টার্ট করলে আপনার যদি বারবার স্টার্ট করা যায় না, একবার স্টার্ট করলে আপনার ওই শাটডাউনে অনেক ওয়ার্কিং প্রসেসের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, তা আপনার খরচ অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা সিজনে একবারে প্রোডাকশন করে স্টক করে থুয়ে দিচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার, এটা একবার যদি চালু করে দেখা যাচ্ছে যে 72 আওয়ার সময় লাগে মেশিনটাকে টোটালি চালু করতে। জি হ্যাঁ, চালু করতে। আরেকটা ব্যাপার আছে যে এই সমস্ত প্রোডাক্ট তো সারা তো পাওয়া যায় না, যেমন আটটা হচ্ছে ওদের র মেটেরিয়ালস আর কি সবসময় পাওয়া যায় না, এই কারণে ওরা ওভারস্টকিং করে রাখে যাতে এটা সারা বছর আর কি এটা বিক্রি করা যায়। গুড। তাহলে আমরা ইন্টেনশনালি ইনভেন্টরি ক্রিয়েট করতেছি। সেকেন্ড হচ্ছে আপনার রিটেইলার শপ যেগুলো আছে, গ্রসারি, এগুলোতে আমরা কি করি, ইনভেন্টরি ক্রিয়েট করার চেষ্টা করি। কেন? বিকজ রিটেইলার শপে কিন্তু ডিমান্ড হচ্ছে যদিও স্টেবল, বাট আপনাকে 7 দিনের তো একটা ডিমান্ড মিট করতে হয়, প্রতিদিন তো আপনি রিফ্রেশ হচ্ছে না। তো যার কারণে রিটেইলাররা কি করে, কিছু ডিমান্ড রেখে দেয়। এরপরে কিছু হলিডে সিজন আছে, যেমন এই যে ঈদের আগে আপনার প্রায় 3-4 মাস আগে থেকে দোকানিরা কিন্তু তাদের ওয়্যার হাউস গুলা ভরতে থাকে যে ঈদের সিজনে সেল করবে বা বৈশাখী আসবে, স্টক করতে থাকে। হ্যাঁ, রোজার মধ্যে সেল করবে। স্যার আমি কি একটু কথা বলতে চাই? স্যার যেমন আরএমজি সেক্টরের লাস্ট 5-6 মান্থ ধরে র ইয়ার্নের প্রাইস আর কি অনেক হাই। যারা এই ইনফরমেশনটাকে আগে পিক করতে পারছিল, তারা দেখা যাচ্ছে যে র ইয়ার্নকে হিউজ পরিমাণ ড্যাম্পিং করে রাখছে বা এক্সেস অর্ডার দিয়ে রাখছে। এটা কি আমাদের এখন যে টপিকটা আলোচনা হচ্ছে স্যার এর মধ্যে কি পড়বে স্যার? জি, ফোরকাস্টিং এর সাথে জড়িত এই যে ইন্টারন্যাশনাল মার্কেট উঠানামা, এটা কারা প্রেডিক্ট করতে পারছে যে তুলার প্রোডাকশন কি হয়েছে, বা আমাদের যে তুলাটা ধরেন যদি ইজিপশিয়ান তুলা আনি বা আপনার ইউএস থেকে আসে, কোন দেশের তুলাটা আসতেছে, সেই দেশে প্রোডাকশনের পরিমাণ কি হয়েছে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে কয়েকটা অঞ্চলে খুব বেশি খরা গেছে,
তো অবভিয়াসলি আপনি জানবেন যে প্রোডাকশন কম, দাম বাড়তে পারে আগামী সিজনে, তো আপনি কি করবেন, আগে থেকে অর্ডার বেশি দিয়ে রাখবেন। এটা হচ্ছে হ্যাঁ, এই সাপ্লাই চেনে যারা কাজ করে ওদের ওই যে 6টা কান চোখ খোলা রাখতে হবে সবসময়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সুন্দর উদাহরণ দিচ্ছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করি, ইনভেন্টরি কি করি যত কমে আনতে পারি, কারণ ইনভেন্টরি হচ্ছে এমন একটা জিনিস এইটার ভিতরে অনেক কিছু খরচ, ইনএফিসিয়েন্সি এগুলো চাপা পড়ে থাকে। আপনি যখন একটা কোম্পানিকে জেআইটি তে নিয়ে আসতে পারবেন, যদিও সম্ভব হয় না পুরোপুরি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাট যতটুকু কাছাকাছি আনতে পারি দেখবেন যে অনেক ইনএফিসিয়েন্সি আপনার দেখা যাবে যে অর্গানাইজেশনে বের হয়ে আসে, যে এগুলো পড়ে আসছে, নষ্ট হইতেছে। হ্যাঁ স্যার হোল্ডিং কস্ট বেড়ে যায় স্যার। জি, হোল্ডিং কস্ট বাড়ে, স্ক্র্যাপের কস্ট বাড়ে। জি ভাই। স্যার জাস্টিন প্রসেসের জন্য কি স্যার লজিস্টিক্স থেকে ম্যান্ডেটরি মানে মেইন একটা ফ্যাক্টর স্যার? জি বললাম স্যার জেআইটি তে স্যার যেটা বললেন আপনি জাস্টিন জাস্ট ইন টাইম। হ্যাঁ জাস্টিন টাইম, সরি জাস্টিন টাইমের জন্য স্যার লজিস্টিক্সটা কি স্যার একটা ভাইটাল ফ্যাক্টর? ভাইটাল ফ্যাক্টর। এখন অনেক কোম্পানি করে কি, যে যেমন ইয়েটা স্টিল কোম্পানি যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার রি-রোলিং মিলস গুলা, এগুলো দেখবেন হচ্ছে যেগুলো যেখানে জাহাজগুলা ভাঙে ওইটার কাছাকাছি করার চেষ্টা করে, কারণ এগুলার বেশি, মানে র মেটেরিয়ালস এর ওয়েটটা অনেক বেশি, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে, খরচ অনেক বেশি। জি, অনেক বেশি পড়ে। তো এরা জিআইটিটা করে ওইভাবে। স্যার চিটাঙে যেমন পিএসআরএম জিপিএস এগুলা, আমি চিটাঙের বাসিন্দা, এগুলা জি ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিগুলো। জি এক্স্যাক্টলি স্যার জিআইটি কি অ্যাকচুয়ালি স্যার এটা মেইনটেইন হয়? কারণ হচ্ছে যে স্যার জিআইটিটা কি করে, যেমন টয়টা হচ্ছে জিআইটিটাকে সর্বপ্রথম ওরা কি ইন্ট্রোডিউস করেছে। রাইট। টয়টাটা কি করছে, টয়টা করছে হচ্ছে যে ওরা কিন্তু স্যার আপনি অর্ডার করলে দেন, তারপরে যতগুলো অর্ডার হচ্ছে ততগুলো কার প্রোডাকশন করে দেন, তারপরে তারা দিচ্ছে। এখন ও কিন্তু স্যার নিজস্বভাবে ওদের কোনো প্রোডাকশন ইউনিট নেই, ওদের কাছে কেউ হচ্ছে হুইল করছে, কেউ হচ্ছে রিম করছে, কেউ হচ্ছে টায়ার দিচ্ছে, এইভাবে কিন্তু তাদের কাছে অলরেডি সবকিছু বিওকিউ বা ওরা সবকিছু দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু ওদের স্টকে ঠিকই রাখছে, বাট টয়টা যখন অর্ডার গুলো জেনারেট করছে তখন অ্যাসেম্বল করে কারগুলোকে ডেলিভারি দিচ্ছে। এটা হচ্ছে টয়টার কনসেপ্ট। অ্যাকচুয়ালি কি টয়টাও কি এইভাবে কি ফুল জিআইটিটা কি মেইনটেইন করছে কিনা? স্যার বাংলাদেশে কি সম্ভব এটা? আচ্ছা, টয়োটার বিষয়টা হচ্ছে আমি যখন প্রোডাকশন করব, টয়োটা তো গাড়ির প্রোডাকশন আপনি জানেন এগুলা কন্টিনিউয়াস চলতে হয়, নাহলে প্রোডাকশন বন্ধ করা যায় না। জি। তো ওর প্রোডাকশন শিডিউলটা যখন করে তখন টোটাল প্রোডাকশন শিডিউলটা কিন্তু সাপ্লায়ারদের কাছে দিয়ে দেয়। তো সাপ্লায়াররা জানে কোন দিন কত পার্টস, কোন হুইল কত কি পরিমাণ লাগবে। এখন সাপ্লায়ারের কাছে হয়তো কিছু ইনভেন্টরি পড়ে থাকে, কিন্তু টয়োটার জন্য তো ইনভেন্টরি নাই। হ্যাঁ, টয়টার জন্য টয়টা শুধু হচ্ছে তাদের নিজস্ব কিছু জিনিস করে দেন, তারপর ইঞ্জিন ওরা তো সেটাই স্যার, প্রত্যেকটা জিনিস ওরা এনে অ্যাসেম্বল করে এট এ টাইম করে দেন, তারপরে ডেলিভারি দিচ্ছে। আর টয়টার কাছে ইনভেন্টরি থাকছে না। হ্যাঁ, এটা হচ্ছে টয়টা জিআইটি। জি। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে পারি না কেন, আমাদের ট্রান্সপোর্টেশন বা ওই ধরনের এফিসিয়েন্সি আমরা এখনো ডেভেলপ করতে পারি নাই আর কি। যদিও আমরা বলতেছি যে জাহাজ ভাঙার কথা বললাম, এমন হয়তো যে আরেকটা ফ্যাক্টরি আছে সাথে সাথে ওইখান থেকে ইম্পোর্ট একটা বড় সেকশন আছে। আমি যেরকম দেখি আমাদের কম্পোজিট ফ্যাক্টরি গুলো একটা বড় উদাহরণ হইতে পারে আর কি জিআইটির, বাট তারপর স্যার 100% এফিশিয়েন্ট হয় না, কারণ ইনফরমেশন অনেক ল্যাকেজ থাকে। তো দেখা যাচ্ছে কার্টুন ওয়ালা আজকে কার্টুন দেওয়ার কথা ছিল, কার্টুন না দিয়ে ভুলে গেছে, যার কারণে শিপমেন্ট হচ্ছে না। না, জিআইটি ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনটা এবং এটা হচ্ছে সবচাইতে একটা বেশি ইম্পর্টেন্ট আর কি। ইনফরমেশনও অনেক ভাইটাল রুলস রাখে, মানে ভুল ইনফরমেশন হলে জিআইটি মেইনটেইন করা অনেক টাফ হয়ে যায়। এটা কোনো সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা সামনে দেখবো যে আমরা যখন এগ্রিগেট প্ল্যানিং এ যাব না, তখন আপনারা দেখবেন যে আমরা ফোরকাস্টিং শিখবো, শিখার পরে আমরা এগ্রিগেট প্ল্যানিং এ যাব। এগ্রিগেট প্ল্যানিং এ দেখবেন যে এই সাপ্লাই চেইনের বা সেলস এর ফোরকাস্টিং এর উপরে সবকিছু নির্ভর করতেছে। আপনার একটা লোক হায়ার করা, ফায়ার করা, ইনভেন্টরি, ফ্যাক্টরি, কোন ফ্যাক্টরি রাখবো কিনা, কোন অঞ্চলে ফ্যাক্টরি রাখবো, এই সব কিছুই হচ্ছে আপনার ডিপেন্ড করে আর কি। হ্যাঁ স্যার, এইটাই আমি স্যার প্রথম দিন বলতেছিলাম স্যার, আসলে ফোরকাস্ট যেটা সেলস যে ফোরকাস্ট করে, বেসিক্যালি বেসড অন সেলস ফোরকাস্ট, প্রকিউরমেন্ট বলেন, ফ্যাক্টরি অপারেশন, ম্যানুফ্যাকচারিং বলেন, সবই কিন্তু আসলে সেলস কে সাপোর্ট দেওয়া। সেলস এর ফোরকাস্ট অনুযায়ী সবাই অ্যাক্ট করে। তো এখানে যেটা মানে নরমাল সিনারিও যেটা হয়,
যে সেলস বলছে যেটা 100 পিস বিক্রি করবে সেটা সে 250 পিস বিক্রি করছে, আর যেটা সে 100 পিস আরেকটা বিক্রি করতে চাইছে সেটা সে 15 পিস বিক্রি করছে। তো এই যে মানে ফোরকাস্টিং এর সাথে অ্যাকচুয়ালের যে ভ্যারিয়েশনটা এত বেশি থাকে, যে কারণে মানে সাপ্লাই চেইনের যে ইনভেন্টরি পার্টটা, ইনভেন্টরিতে একটা মানে খুব খারাপ চিত্র দেখা যায় যে কোনোটার প্রচুর ইনভেন্টরি থাকে। হ্যাঁ, বাংলাদেশের সেলস এর যে অবস্থা সেটা হচ্ছে তারা গতকাল একটা স্বপ্ন দিবে, সকালে এসে বলবে এটা ইমপ্লিমেন্ট করো না। এবং আরেকটা এদের মানে সবচেয়ে বড়, আমি জানি না সেলস এর কেউ আছেন কিনা এখানে, তো সে 10টা এসকিউর মধ্যে 9টা এসকিউ অ্যাভেলেবেল আছে, একটা এসকিউ কোনো কারণে শর্টেজ, ওই একটা নাই দেখে আর বাকি 9টাই বিক্রি হচ্ছে না। এটা ওই কমপ্লিমেন্টারি প্রোডাক্ট থাকলে হয় এরকম। আচ্ছা, এখন এইখানে আমরা আপনাদের হেল্পটা করতে পারবো কি, যে আপনাদের এখানে ফোরকাস্টিং পাকনা বানায় দিতে পারবো আর কি, এক্সপার্ট না বললাম পাকনা। হ্যাঁ, ও আসলে এই ট্রিক্স গুলাই শিখা দরকার স্যার, হাউ টু ম্যানেজ সেলস। শুধু ফোরকাস্টিং করাই দেখাবো না, ফোরকাস্টিং বিভিন্ন সফটওয়্যার দেখাবো, প্লাস হচ্ছে অনেকগুলা মেথড আমরা শিখবো, এবং কোন মেথডটা আপনার কোম্পানির জন্য আপনার সেলস এর জন্য ফুললি অ্যাপ্রোপ্রিয়েট সেটাও শেখাই দেবো। ঠিক আছে? এবং স্যার এখানে স্যার একটু বলি, মানে আমি রং হলে স্যার কারেক্ট করবেন, অ্যাকচুয়ালি ইনভেন্টরি এক্সিস্ট ফর আনসার্টেনিটি, মানে কেন আমরা ফুল না, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ম্যাক্সিমাম অর্ডার কোয়ান্টিটি এগুলি জানা থাকলে অনেক হেল্পফুল হবে আই গেস। সেটা তো হেল্পফুল হবেই। আপনি সেফটি স্টক কতটুকু রাখবেন, কেন রাখবেন? আনসার্টেনিটির জন্য। হ্যাঁ, তো ইনভেন্টরি থাকেই হচ্ছে আনসার্টেনিটিকে মিট করার জন্য। তো দেখা গেছে যে আপনি সেফটি স্টক রাখছেন, সেলস মানে ওইটা বিক্রি করে সে আরো চাচ্ছে, কি হলো নাই, কিন্তু লিড টাইমও সে কনসিডার, মানে রিয়েল সিনারিও গুলো যেটা হয় আর এই প্র্যাকটিক্যাল বাংলাদেশের ক্ষেত্রে এইগুলাই প্র্যাকটিক্যাল, মানে ওইটা আর কি, আপনি কোন সূত্র দিয়ে বলা যায় না। এটা থাকে না তো, সমস্যা হচ্ছে এটা প্রপার ডেটার অভাব আমাদের, বুঝছেন? আর একটা প্রবলেম হলো স্যার, ডিমান্ড তো সাপ্লাইয়ের দিক থেকে ডিমান্ড তো সেভাবে ফোরকাস্ট করাও মুশকিল। তারপর আরেকটা হয় যে সেলস হয়তো কোনো অফার দিছে বা কোনো প্রোগ্রাম চালাচ্ছে মার্কেটে, সাপ্লাই চেইন জানেই না, অফার দিয়ে বসে আছে। বাংলাদেশের পাবলিক খারাপ না, পাবলিক খারাপ না, এখানে আমি যেগুলো বলতেছি মানে এগুলো রিয়েল সিনারিও হয় আর কি। আমি জাস্ট আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন অ্যাপেক্সে জব করতাম, অ্যাপেক্সের মেন ফ্যাক্টরিতে 2012-14 এই সময়টা, তো অ্যাপেক্স হচ্ছে তারা চিন্তা করলো যে এক্সপোর্টের পাশাপাশি তারা হচ্ছে লোকালি এক্সপান্ড করবে। তাদের টোটাল হচ্ছে 80 মতো স্টোর ছিল, ম্যাক্সিমামই ঢাকা কেন্দ্রিক। তো 80 স্টোর থেকে 20 স্টোরে যে সেল হয় সেটা দিয়ে বাকি স্টোর গুলো চলে, বাকিগুলোই সেল হয়। তো সবার কাছ থেকে ইনপুট নিল যে কিভাবে সেল গুলো বাড়ানো যায়। কেউ বললো যে স্টোরের অবস্থা ভালো না, লাইটিং ভালো না, যেখানে বাটাতে অনেক সুন্দর লাইটিং আছে বা আদার থিংস, এখন দেখবেন অ্যাপেক্স এর লাইটিং বা আদার থিংস গুলো অনেক সুন্দর। এক একজন এক এক ধরনের থিওরি দিল। সেখানে তখন যারা মার্চেন্ডাইজার ছিল তাদের আমি জাস্ট একটা এক্সাম্পল দিছিলাম এভাবে, যে আমার সেন্স থেকে যেটা মনে হয়েছিল, আমি বলছি যে 20টা স্টোরে সেল হয়, ওই 20টা স্টোরে যে জিনিস সেল হয় সেটা যদি আপনি গ্রামে বা অন্য কোথাও যে ওই জিনিস সেল করতে চান সেটা তো আপনি পারবেন না। তো সেটার জন্য কি ধরনের মানে প্রোডাক্ট লাগবে সেটা আপনাদের অ্যানালাইসিস করতে হবে। তো এই প্রোডাক্ট টাইম বা ম্যান ম্যাটেরিয়াল বা যে প্রাইসিং, ওই পয়েন্টগুলো যদি যতদিন পর্যন্ত মিট না করতে পারবেন ততদিন ওই জায়গাগুলোতে পৌঁছাইতে পারবেন না বা সেলস ওই জায়গাটা হবে না। তো এই জিনিসগুলো বেশ অ্যাপ্রিসিয়েবল হয়েছিল ওই সময়, এবং অ্যাপেক্স কিন্তু তারপরে সারা বাংলাদেশে ওদের এটা এক্সপান্ড করছে এবং বেশ ভালোভাবেই ব্যবসা হচ্ছে। মানে সবার কাছ থেকে ইনপুট নিছিল একদম, মানে কি বলবো, জাস্ট রুট লেভেল থেকে শুরু করে ফ্যাক্টরি লেভেল থেকে শুরু করে সেলসে যারা আছে সব জায়গা থেকে ইনপুট নেওয়ার পরেই ওরা হচ্ছে বিজনেসটা এক্সপান্ড করছে লোকালি। জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর উদাহরণ। ইয়েটা কি যেন এলাহি ছিলেন নাকি না? মঞ্জুর এলাহি, মঞ্জুর এলাহি এখন হচ্ছে নাসিম মঞ্জুর স্যার, যিনি হচ্ছে এমডি আর কি অ্যাপেক্স ফুটওয়্যার আর অ্যাপেক্স ফার্মা এডিটরস। ঠিক আছে, তো ইনভেন্টরি আমরা ট্রেড অফ গুলো করি কিভাবে, আমরা দেখেন হাই লেভেল ইনভেন্টরি ফ্যাসিলিটেটস রিডাকশন ইন প্রোডাকশন এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, তাই না? ইমপ্রুভড ইকোনমি অফ স্কেল থাকে, বাট এট দি সেম টাইম আমার হোল্ডিং কস্টটা কি হচ্ছে, বেড়ে যেতেছে।
তো এখানে কিছু জিনিসপত্র আছে, যেমন মেটেরিয়াল ফ্লো টাইম আমরা মাপার চেষ্টা করি। মেটেরিয়াল ফ্লো টাইম কি, যে the time elapsed between the point at which material enters the supply chain to the point at which it exists, মানে যখন ঢুকলো এবং যখন বেরিয়ে যাচ্ছে টোটালটা, এর কত সহজ কথা, ইনভেন্টরিটা আপনার অর্গানাইজেশনে বা আপনার দোকানে কতক্ষণ থাকলো, এটাকে আমরা ম্যাটেরিয়াল ফ্লো টাইম বলি। থ্রুপুট সাইজ রেট হচ্ছে আমার সেল রেট। হ্যাঁ, তো লিটলরা বলছে যে ফ্লোর টাইম ইকুয়াল টু থ্রুপুট ইনটু ডিমান্ড, এটা মাল্টিপ্লাই করলে আমরা এই ফ্লো টাইমটা পেয়ে যাই আর কি। তো ইনভেন্টরি যেগুলো ডিসিশন আমাকে নিতে হয়, এক নাম্বার হচ্ছে সাইকেল ইনভেন্টরি। সাইকেল ইনভেন্টরিটা কি, যে ওই যে শিপমেন্ট আসা যাওয়ার মাঝখানে যতটুকু এভারেজ ইনভেন্টরিটা লাগে আমার ডিমান্ড স্যাটিসফাই করার জন্য, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাইকেল ইনভেন্টরি। সেফটি ইনভেন্টরিটা হচ্ছে আমরা রাখি হচ্ছে আমার ওই আনসার্টেনটির জন্য। সাইকেল ইনভেন্টরি আমাকে সামহাও কিছু না কিছু মেনটেন করতেই হয়, যেহেতু আপনার শিপমেন্টের ইস্যু আছে, লিড টাইমের ইস্যু আছে, সেগুলো আমি সাইকেল ইনভেন্টরি মেনটেন করি। এখন সব ইনভেন্টরির জন্য আমি আনসার্টেনটির জন্য মেনটেন করি তা না, আমরা বলছি ওই যে ইন্টেনশনালিও করি, ওইটাও আনসার্টেনটি না। আনসার্টেনটির জন্য আমরা করি হচ্ছে সেফটি ইনভেন্টরি, অর্থাৎ সাইকেল ইনভেন্টরির উপরে যতটুকু ডিমান্ড আমার কি হতে পারে, ডিমান্ডের এক্সিড থাকবে। হ্যাঁ, যে আমার যে ইনভেন্টরি আছে তার এক্সিড করবে, ওইটুকু ইনভেন্টরি আমি সবসময় কি করি, সেফটি ইনভেন্টরিতে আমার রাখতে চাই। আরেকটা হচ্ছে আমরা সিজনাল ইনভেন্টরির কথা বলছিলি, যে আপনার সিজনালে যদি আপনার প্রোডাক্ট ইয়ের ক্ষেত্রে, আপনার সেলসের ক্ষেত্রে বা ডিমান্ডের ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি সিজনাল ইফেক্ট আছে। যেমন আমাদের অ্যাপারেলস 3-4টা সিজন থাকে, তাই না? মশলা কোন সিজনে বেশি বিক্রি হয়? মশলা ঈদের সিজনে স্যার, স্প্রিং সামার স্যার, এসএস। আচ্ছা, তো আমার স্টুডেন্ট ওরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার আর কি। তো ওরে বলছিলাম যে ঈদের সিজন না বিয়ের সিজনে বেশি হয়, সরি ঈদের সিজনে তো সেল বলছে, আর ঈদে না, এটা হচ্ছে ডিসেম্বরে নভেম্বর দিকে আমাদের সেলটা বেশি থাকে। ডিসেম্বর নভেম্বরে কি বিয়ের সিজন, বুঝা গেছে? আচ্ছা, যাই হোক, ও হচ্ছে ওদের ফ্যামিলিতে হচ্ছে সেকেন্ড জেনারেশন আপনার বিজনেসম্যান আর কি। তো ওর বাবারা করতো দুবাই ভিত্তিক, দুবাইতে আপনার অর্ডার দিত, তারপরে এখানে মাল রিসিভ করতো এরকম। তো ওরা স্টুডেন্টে আমার স্টুডেন্ট ছিল, ও পাস করার পরে আপনার ডাইরেক্ট চলে গেছে ইউএসএ তে, ভিয়েতনামে, যেখানে হচ্ছে ফার্মারদের সাথে বা ওইখানে যারা হোলসেলার আছে একদম ওদের সাথে ডিল করে আপনার দেখা যায় একদম লো কস্টে নিয়ে আসে আর কি। তো সেকেন্ড জেনারেশন যারা এখন বিজনেস করতেছে তারা খুবই মানে কম্পিটেন্ট আমার মনে হয়। কোন কোম্পানি স্যার এটা? ওদের হচ্ছে নামটা জানিয়ে দিতে পারবো, মশলা অনেক দিন আগে। থ্যাংক ইউ স্যার। তবে ও হচ্ছে ওর বিয়ে করছে হচ্ছে ইয়েতে, হচ্ছে বসুন্ধরা যে ক্যাটারিং সার্ভিস না, ইকবাল ক্যাটারিং নাকি? জি স্যার। হ্যাঁ, ইকবাল ক্যাটারিং এর মেয়ের জামাই আর কি। আচ্ছা, আর মশলা সাপ্লাই দিতে পারবে ক্যাটারিং? মশলা আসলে ও বলে যে স্যার আমরা তো মশলা ইয়ে করে পাইকারেরও দেখি না, আমাদের থেকে মশলা কন্টেইনার যেভাবে আসে কন্টেইনারে 2-3 হাত বিক্রি হয়, হওয়ার পরে এটা হয়তো হোলসেলে আসে, তারপরে রিটেলিং এ যায় আর কি। না, বিও করছে স্যার ক্যাটারিং এর মেয়ে, ক্যাটারিং এর ইয়ে, জি জি জি। আচ্ছা, লেভেল অফ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আমার থাকতে পারে, যে ইনভেন্টরি আমি কতটুকু ম্যানেজ করব। এখন আমি যদি খুবই প্রোডাক্ট সবসময় আমার কাছে অ্যাভেলেবল থাকবে এরকম যদি রাখি, তাইলে আমার ইনভেন্টরি বেশি রাখতে হবে, এটা একটা কনসার্ন। তো আমি কি কি ম্যাট্রিক্স গুলো এখানে C2C সাইকেল টাইম গুলো আমরা দেখি, এভারেজ ইনভেন্টরি, ইনভেন্টরি টার্নস দেখি, হ্যাঁ, রিপ্লেনিশমেন্ট, ব্যাচ সাইজ, এগুলো দেখার চেষ্টা করি আর কি ম্যাট্রিক্স গুলো। তারপর আসি আমরা ট্রান্সপোর্টেশন। এখানে আমার সবচেয়ে বেশি হার্ড করে হচ্ছে রেসপন্সিভনেস থেকে ট্রান্সপোর্টেশন। একটু আগে জিআইটি নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, কাস্টমার রেসপন্সিভনেস এর ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কি ট্রান্সপোর্টেশন কেমন? অন দা টাইম? না স্যার, মোটেও না স্যার। তাই না? কথা রাখার কোনো উপায় নাই, কোনো উপায় নেই।
না ট্রেন কথা রাখতে পারে, না বাস কথা রাখতে পারে, না ট্রাক, নাকি? কিন্তু এখন তারপরেও স্যার মানে এটা আমার মনে হয় যে কাঁচপুর মেঘনা গুমতি ব্রিজের ঝামেলাটা শেষ হওয়ার পরে এখন চিটাগং থেকে মানে যে ডেলিভারির যে এটা মোটামুটি এখন অন টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ট্রান্সপোর্টেশন তো স্যার এখন পর্যন্ত সিন্ডিকেট বেসড হয়ে আসছে স্যার। এখন পর্যন্ত যে কোনো একটা ক্রাইসিস দেখা দিলেই মানে এটা কোনো লাগে না স্যার, অকেশন লাগে না, প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে চট্টগ্রামে বা আপনার ওই বেনাপোলে কোনো না কোনো একটা ক্রাইসিস লেগেই থাকে। অর্থাৎ টাইম টু টাইম স্যার, সকালের দিকে এক রেট, দুপুরের দিকে এক রেট, বিকালের দিকে স্যার আর। এটা যদি হয় সিন্ডিকেট, যদি কোনো ট্রাকের কাছে যদি ফোন দেওয়া হয়, বলতেছে যে ঠিক আছে আমি জানাচ্ছি, ওরা একটা এজেন্সির কাছে যায়, ওই এজেন্সি দেন যে রেটটা বলে দেয় একটা কমিশনের ভিত্তিতে, তখন গাড়ি পায়, আদারওয়াইজ গাড়ি পায়। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং স্যার এটা আমি হরহামেশাই এখনো দেখছি স্যার। আমি একমত এটার সাথে। এই করোনাতে স্যার ট্রান্সপোর্টাররা এবং আইটিএলরা ধনী হয়েছে। ট্রান্সপোর্টার কি আইটি? আইটির অবদান 100%। এখন এই করোনা আইটি আছে বলে এখন পর্যন্ত আমরা এই ওয়েবিনারে আমরা ক্লাস করতে পারছি, যে জুমিং এ সবকিছু করতে পারছি। ফার্মেসি ড্রাগ এগুলা, ফার্মেসি ড্রাগ তো 100% ফেসিলিটি দিচ্ছে আর কি। 110% এর উপরে। দেখেন আমি হসপিটাল ব্যাকগ্রাউন্ডে আছি নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্স। আমি হসপিটালে আমি যে পরিমাণ এক্সপোজ হয়েছি, আপনারা কোনোদিন ওই পরিমাণ এক্সপোজ হন নাই। মানে এই করোনার সময় বলেন, বিভিন্ন ডেঙ্গু, তারপরে অনেক সময়। সাবধানে থাকেন আবার যেন আপনার করোনা না হয়। আচ্ছা, দোয়া করুন। আর ভিডিও অফই রাখেন আকলাক ভাই। কেন এক্সপোজ হবো আর কি। আচ্ছা, তারপরে দেখেন ফাস্টার ট্রান্সপোর্টেশন, এগুলো তো আমরা বুঝলাম। তারপর হচ্ছে এখন ট্রান্সপোর্টেশন মোড গুলাকে দেখেন। মোড আছে যে আপনি রেল করবেন না ট্রাক করবেন না এয়ার করবেন, কোন মোডে যাবেন। হ্যাঁ, লোকেশন, এটা রাউটিং গুলা কি হবে, হ্যাঁ কোন কোন রাউট গুলো আপনি নিবেন। হ্যাঁ, যেমন ইউপিএস, তারপরে যে আমরা অ্যামাজন বা এই যে প্যাকেজ ডেলিভারি যেগুলো আছে আপনার, এগুলোর রাউটিং ওরা হচ্ছে ওই গাড়িটাতে কিভাবে মালামাল ভরবে এবং কিভাবে নামাজ অফলোড করবে, তারপর কোন কোন অ্যাড্রেসে কি কি করবে, এটা কনস্ট্যান্ট ওদের জিনিসগুলা সিস্টেমের মানে ওদের জিপিএস এর সিস্টেমে আপনার আপডেট হতে থাকে। ধরেন আপনি একটা ট্রাক বের হয়ে গেল, বের হওয়ার সময় একটা কল আসলো বা একটা অর্ডার আসলো, তো রাউটটা অটোমেটিক চেঞ্জ হয়ে তার রাউটটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, নিয়ারেস্ট যে আছে সে ওটা পিক আপ করবে। তো এই আইটি ওরা ইউজ করে আর কি। তারপর হচ্ছে কনসলিডেটেড পয়েন্ট, ওয়ান টু মাল্টিপল সাপ্লাই ডিমান্ড পয়েন্টস, সিঙ্গেল রান, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের জিনিসগুলো পড়ে। তারপর হচ্ছে ইনফরমেশন গুডস বাই ইন্টারনেট, ডিফারেন্ট স্পিড সাইজ, শিপমেন্ট, কস্ট অফ শিপিং, এগুলো যারা আছে এই যে প্যাকেজিং এর ক্ষেত্রে যারা আছে এরা ভালো জানেন আর কি। তাহলে আমার ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, শিপমেন্ট কস্ট, সাইজ কস্ট। হ্যাঁ, আমাদের সামনে লগ হাবের কিছু ইনফরমেশন দরকার হবে, যেমন ট্র্যাকিং এর একটা মিনিমাম কস্ট আছে, যে আপনি যত কিলোমিটারে যান মিনিমাম আমাকে এই টাকাটা দিতে হবে। তারপর হচ্ছে 1000 কিলোমিটার রান করলে বা 100 কিলোমিটার রান করলে পরে আমার পার কিলোমিটার খরচ এত। হ্যাঁ, এই ধরনের। স্যার এটা তো স্যার আমি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে স্যার এই ব্যাপারে। আমার একটা অর্গানাইজেশনে আমি স্যার এই কিলোমিটারে আমি অফার করেছিলাম স্যার, পার কিলোতে এত টাকা। কিন্তু স্যার এটা শিক্ষিত একটা এজেন্সি ছিল, ওরা স্যার রাজি হয়েছিল, বাট আলটিমেটলি আমার এত লস হয়েছে এই ঢাকা চট্টগ্রামে স্যার যানজটে। মানে আমার যে অবস্থা স্যার, আমার চালান সহ সবকিছু স্যার চলে গেছে। জি স্যার, যেটা আমি স্যার হাইয়েস্ট স্যার আমি তার এগ্রিমেন্ট আমি 40,000 টাকার ট্রাক ফেয়ার দিছি স্যার। এটা মনে হয় 17-18 সালের ঘটনা। 17-18 না, হ্যাঁ 19-এর শেষের দিকে। 19-এর শেষে তো ঢাকা চিটাগং হাইওয়েতে এত যানজট ছিল না ভাই। না ভাই, যানজট একটা ওই সময় প্রচুর যানজট ছিল ভাই, আমি বানাইছি ব্রিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেসপন্সিভ আর এফিশিয়েন্সি, ওই যে ফুল ট্রাক লোড, হাফ ট্রাক লোড বা লেস দেন ট্রাক লোড, তারপরে কম্বিনেশন,
হইতে পারে যে আপনার থার্ড পার্টি দিয়ে দিলে তারা কম্বাইন করে নেওয়ার চেষ্টা করে। তারপরে যে কার্গোতে আছে, আপনারা জানেন যে কার্গো, তারপরে কার্গো শেয়ারিং আছে। তো এগুলা করার মাধ্যমে আমরা কি করতে পারি, খরচ কমে আনতে পারি। হ্যাঁ, আবার এফিসিয়েন্সি বাড়ে, বাট এট দ্য সেম টাইম রেসপন্সিভনেসও আমরা অনেক সময় মেনটেন করতে পারি যদি আমরা শেয়ারিং এ চলে যাই। স্যার আমরা কি এখানে 3PL 4PL কি শিখতে পারবো এই ট্রান্সপোর্টেশনের এই জায়গাটায়? জি 3PL 4PL থার্ড পার্টি লজিস্টিক্স, তারপরে এই জিনিসটা কি শিখতে পারবো কিনা? আমরা লগ হাবে যেটা দেখবো যে আমরা আমাদের কস্টিংটা দেখবো, ধরুন আমাদের 10টা ট্রাক আছে, তারপরে বিভিন্ন পিক আপ পয়েন্ট দিয়ে দিব এবং ওইখান থেকে খরচগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি। তারপরে আমরা থার্ড পার্টির খরচও দিব। তো সফটওয়্যার আমাকে অটোমেটিক বলে দিবে ভাই এই রুটে যাও এবং এই রুটের জন্য তুমি থার্ড পার্টি ইউজ করো না নিজেরটা ইউজ করো। আচ্ছা আচ্ছা, এটাই স্যার জানার ছিল। আচ্ছা, তারপর হচ্ছে ইনফরমেশন। তো আমরা বুঝি ইনফরমেশন হচ্ছে ভাইটাল জিনিস। এখন যত রিয়েল টাইম আপনি ইনফরমেশন রাখতে পারেন, আর এখনকার দিনে তো গুগল আসার ফলে ইজি গুগল ম্যাপে আপনি দেখতে পারেন যে কে কোথায় আছে, তাই কি না? আপনার শুধু মোবাইলটা ওই গুগল ম্যাপটা অন করে রাখলেই আপনি রিয়েল টাইম দেখতে পারতেছেন কে কোথায় মুভ করতেছে। তো এটা সম্ভব, হ্যাঁ, অসম্ভব কিছু না। বাট এটার জন্য আপনার কি লাগবে, যেটা জানা লাগবে যে পুশ ভার্সেস পুল। আপনার সাপ্লাই চেইনটা কি পুশ না পুল? পুশ হলে আপনার আগে থেকে আপনার এই ফোরকাস্টিংটা নির্ধারণ করে রাখতে হবে, তারপরে আপনি এগুলা সবার সাথে শেয়ার করবেন। আর পুল হইলে পরে আপনার একটা রোবাস্ট ইনফরমেশন সিস্টেম লাগবে, কারণ এটা খুব রিয়েল টাইমের দরকার হয় যে আপনার ডেটা আসার সাথে সাথে বা একটা অর্ডার করার সাথে সাথে আপনি আপনার সাপ্লায়ার সবাই এই ডেটাটা কি পেয়ে গেলেন, সবাই পেয়ে গেলেন। এই যে টয়োটার কথা একটু আগে বললাম যে ডিমান্ড আসলে পরে, এক্সেস ডিমান্ড থাকলে পরে সবাই অটোমেটিক তাদের প্রোডাকশনের ইয়েটা প্ল্যানিংটা জেনে যেতেছে, শিডিউলটা জেনে যেতেছে, অটোমেটিক তারা আবার সাপ্লাই দিতে পারতেছে। তো যখনই পুল হবে তখন আপনার ইনফরমেশন সিস্টেমটা খুব রবাস্ট লাগবে। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন এন্ড ইনফরমেশন শেয়ারিং। এখন কতটুকু ইনফরমেশন আপনি শেয়ার করবেন? তো আমরা হচ্ছে যত মিনিমাম ইয়া করা যায়, যত ইনফরমেশনের শেয়ারিংটা বাড়বে তত কিন্তু আপনার ওইটার ভ্যালুগুলো আস্তে আস্তে কমে যাবে, তাই না? আগেকার দিনে ওই সিনেমাতে দেখতাম যে একটা চিঠি পাইতো বা একটা মেসেজ পাঠাইতো, কত গদ গদ ভালোবাসা না পাইলে মারা যেত। আর এখনকার সিনেমাতে দেখেন যে মুহূর্তে মুহূর্তে SMS, তাই না? তা আমি আমার এমন স্টুডেন্ট দেখছি যে বিয়ে শাদী হয় নাই, কিন্তু বিয়ে শাদী হওয়ার পরে কি হবে না হবে ওইটা নিয়ে মারামারি করে আলাদা হয়ে গেছে। এইরকম কাহিনী আর কি। যাই হোক, তো ইনফরমেশন হচ্ছে যত মিনিমাম আমরা শেয়ার করতে পারি, অথবা এগ্রিগেট ইনফরমেশন। যেমন আপনার পসের সব ডেটা তো দেওয়ার দরকার নেই, আপনার কোম্পানির জন্য যতটুকু, যেমন আজকের দিনে সেল কত, অতটুকু হইলে আপনার চলে। কারণ ডেইলি শিপমেন্টটা হয়তো আপনি ডেইলি করবেন না, উইকলি করেন বা কোয়ার্টারলি করেন, তো বা 3 দিনে করেন, তো ওই 3 দিনের ইনফরমেশনটা আপনার দরকার, পুরো আওয়ার বাই আওয়ার ইনফরমেশন না হলেও চলে। এরপর আসে কি, সেলস এন্ড অপারেশন প্ল্যানিং এ SOP থাকে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা সেলস এন্ড অপারেশন প্ল্যানিং যেগুলো থাকে আছে। তো এইখানে আমরা কি করি, ওই যে প্ল্যানিং গুলা, ফোরকাস্টিং গুলা ভালোভাবে করার চেষ্টা করি আর কি, সেলস এন্ড অপারেশন এন্ড প্ল্যানিং। তো ওই যে এগ্রিগেট প্ল্যানিং এর যেটা করছি, কথা বলছিলাম, তো ওই এগ্রিগেট প্ল্যানিং এ আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করবো আর কি, টোটাল অপারেশনটা আমরা কিভাবে করার চেষ্টা করি। তো ইলেকট্রনিক সিস্টেম যেগুলো আমরা কাজ করি, যেমন EDI, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, এটা অনেকদিন আগের কনসেপ্ট, বাট এখন আমরা API ইউজ করি। তারপর হচ্ছে ইন্টারনেট তো এখন ইউজ হয়, ERP খুব চলে আসছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারও চলে আসছে। স্পেশালি ERP এর একটা মডিউল হচ্ছে SCM কাজ করে। আর RFID খুব বেশি ইউজ হয় হচ্ছে ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে। আমরা রিটেইলিং লেভেলে এখনো নামাইতে পাইনি RFID, বাট ওয়্যার হাউস পর্যন্ত আমরা RFID কাজ করতে পারি। SCM এর মানে আমরা যারা করি, ERP ইউজ করি, তারা হচ্ছে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, এই দুইটা আমার সফটওয়্যারই সবচেয়ে বেশি দেখবেন যে ইউজ হইতেছে আপনার ERP এর ক্ষেত্রে। আর একটা কথা বলবো, কি ভাই? বলছিলাম জি রাব্বি। স্যার যে আমরা তো এখন ওই যে SAP ইউজ করি আর কি, আগে তো B1 ইউজ করতাম ERP, এখন ওই যে হানা ইউজ করছি। হানাটা কিন্তু স্যার ফুললি SCM বেস। আচ্ছা, হ্যাঁ, টোটাল সিস্টেমটাই হলো মানে অ্যাজ পার ডিজাইন অফ SCM। আচ্ছা আচ্ছা, খুব ভালো করে শিখেন, তাহলে ট্রেনিং দিতে পারবেন।
না স্যার, এটার এই ট্রেনিং শেষ করে আপনারটা জয়েন করছি স্যার। তাই না? সকাল 10টা থেকে শুরু হয় আর কি, এই 8:30 9টা পর্যন্ত চলে। আচ্ছা আচ্ছা। এসসিপি তো আমাদের দেখবেন যে রাকিব আছে, ও ইন্ডিয়া থেকে ট্রেনিং করছে। আমরা এসসিপি শিখাতে চাইছিলাম, বাট ওইটার আপফ্রন্ট কিছু কস্ট আছে যেগুলো স্টুডেন্ট হয়তো সবসময় বিয়ার করতে চায় না, স্পেশালি আমাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো আর কি। স্যার কেমন কস্ট স্যার এটা প্রাইভেট কি সম্ভব? যেমন আমি যখন ইউএসএ তে শিখছিলাম আমার এক সেমিস্টারে $50 লাগছিল বোধহয়। মানে আমার আর একটু আমি অ্যাড করতে চাচ্ছি স্যার, আসলে এসএপিটা ট্রেনিং করে শেখাচ্ছে। যদি কোনো কোম্পানিতে যখন যে কোম্পানি এসএপি ইমপ্লিমেন্ট করে, জি জি, কেউ যদি সেই ইমপ্লিমেন্টে সিটিএম হিসেবে কাজ করতে পারে, তার যে লার্নিংটা কোনো ট্রেনিং করে স্যার ওই লার্নিং হবে না, না। আনপ্যারালাল। জি ভাইয়া আপনার সঙ্গে একমত। স্যার আমি একটু বলি স্যার, আমি ম্যাটারোর গ্রুপে 2018-তে যখন এসএপি ইমপ্লিমেন্ট করে আমি এমএম মডিউলে আমি এজ এ সিটিএম হিসেবে কাজ করছি, এবং ম্যাটারোর গ্রুপের টোটাল এমএম মডিউলের পিওর ফরম্যাট থেকে শুরু করে অল রিপোর্টিং এর ফরম্যাট আমার হাতে করা, এবং ম্যাটেরিয়াল মাস্টার আমি মেনটেন করতাম, এখন আর করি না, এখন আইটি করে। আচ্ছা, সো টোটাল ম্যাটেরিয়াল থেকে এমআরপি রান হয়ে রিকোয়ারমেন্ট জেনারেট টোটালটাই এসএপি আপনাকে করে দিবে। এখানে জাস্ট আপনাকে রিকোয়ারমেন্টটা দিতে হবে, ও বলে দিবে কবে কোনটা ম্যাটেরিয়াল লাগবে। জি বিওএম, তারপরে এমন, হ্যাঁ এভরিথিং। এবং সে যখন রিকোয়ারমেন্ট জেনারেট করবে, সে ইনভেন্টরি র ম্যাটেরিয়ালকে কনসিডার করবে, ডাব্লিউআইপি কনসিডার করবে, এসএফজি কনসিডার করবে, সব কনসিডার করে দেন আপনাকে বলে দিবে যে এই ম্যাটেরিয়ালটা এই ডেটে এতটুকু লাগবে। সেলস রিকোয়ারমেন্ট ভাই ওটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে কোনো সার্কুলার লিখে দেয় যে এসিপি নলেজ ইজ ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আপনার অন্যান্য যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ঢুকতে পারবেন না। কিন্তু একটা তো জেনারেল, হ্যাঁ এসিপি নলেজ দেখেন, এসিপি তে সরি আমি মনে হয় আসলে যেহেতু মানে টপিকটা আছে এসিপি নলেজ, এসিপি তে দুই টাইপের ইউজার হয়, মাস্টার ইউজার আর হচ্ছে বেসিক ইউজার। ওকে, আপনি যদি এমএম মডিউলের কথা চিন্তা করেন, যারা বেসিক ইউজার তারা কি করবে, শুধু পিও করবে, পিওতে হয়তো কস্ট বুকিং করবে, আর যারা ওয়্যার হাউসে থাকে তারা কি করবে, ওই পিওর এগেইনস্টে জিআর করবে, মাইগো করবে, রাইট, এমআইজিও করবে, ওর কিন্তু কাজ শেষ। বাট এই যে একটা প্রোডাক্ট, একটা এফজি, একটা আরএম, একটা এসএফজি, একটা প্যাকিং ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালটা এই ম্যাটেরিয়ালটা সিস্টেমে ক্রিয়েট হলো, ওই ম্যাটেরিয়ালটা কোথায় কোথায় এক্সটেন্ড হইতে হবে, দ্যাট মিন্স এজ এ প্ল্যান্ট এই যে কোন প্ল্যান্টে ওই ম্যাটেরিয়ালটার এক্সিস্টেন্স থাকতে হবে, এক্সটেন্ডেড কোথায় হবে আর কি, হ্যাঁ মাস্টার ডাটাটা কিভাবে হবে, বোমটা কিভাবে ক্রিয়েট হবে, এফজিটা কোন লোকেশনে থাকতে হবে। আপনি কি একটা র মেটেরিয়াল কিনবেন, সেটার কি সেলস ভিউ থাকতে হবে, ওই র মেটেরিয়াল তো আপনি বিক্রি করবেন না, ওই মেটেরিয়ালটাতে সেলস এর অপশন রাখা যাবে না, বাট এফজি তে পারচেজের অপশন রাখা যাবে না। এই জিনিসগুলো ভাই মাস্টার ডাটাটা আপনাকে প্রপারলি করতে হবে, টোটাল চলেই হচ্ছে মাস্টার ডাটার উপর। ম্যাটেরিয়াল যে পার্থ স্যার যেটা বলছেন যে ওই ইমপ্লিমেন্টেশনের কাজে থাকলে খুব ভালো, বা আবার সাইড বাই সাইড যে ওই আমরা যখন ক্লাসে আমরা যখন ই বিজনেসের সময় এসিপি শিখছিলাম, তখন ওই যে আপনি যেটা বলছেন যে টোটাল একটা কোম্পানি কনফিগারেশন করা শেখায়, যে মডিউল বাই মডিউল, এই মডিউলটা যেমন একটা এই যে বললেন যে একটা প্রোডাক্ট কোন ডিপার্টমেন্টে হিট করবে, কোনটার কি রিকোয়ারমেন্টস হবে, টোটাল কনফিগারেশনটা শেখায়। কিন্তু এই যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স না থাকলে ওই করার পরে অর্গানাইজেশন ছাড়া সম্ভব না স্যার। ব্যাপারটা হচ্ছে একটা প্রোডাক্ট, এইটা কোন জিএল, এই যে জিএল চলে আসলো, কিন্তু অ্যাকাউন্টসের এটা কোন জিএল এ গিয়ে হিট করবে, ওই ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করার সময় জিএলটাকে ট্যাগ করে দিতে হয়, রাইট। এবং যখন মাইগো হবে, জিআরটা হবে, জিআর হওয়ার পরে এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, জিআর হওয়া মানে কি আমি গুডস রিসিভ করলাম, গুডস রিসিভ হয়ে গেছে, তার মানে কি এখন আমার ভেন্ডরকে পেমেন্ট করতে হবে, এপি ইনভয়েস করতে হবে, মাইরো, হ্যাঁ ঠিক আছে, মাইরো করবে হচ্ছে ফিনান্স, মাইরো করে তারা ভেন্ডরকে পেমেন্ট করবে, মিগো করার সাথে সাথে আমার লায়াবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। এই টোটাল চেইনটা, এটা মানে কেউ যদি পারেন ইমপ্লিমেন্টেশন টিমে যদি কাজ করতে পারেন, তখন যে নলেজটা গ্যাদার হবে, দ্যাট ইজ মানে কোনো ট্রেনিং করে সেটা হবে না। না ঠিক আছে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ পার্থ। তো ইনফরমেশন ম্যাট্রিক্স কি ফোরকাস্ট হরাইজন, আমি কত দিনের জন্য ফোরকাস্ট করব এটা আমরা শিখবো। ফ্রিকোয়েন্সি আপডেট, কতক্ষণ পর পর আপনার এই ফোরকাস্ট আপডেট করবেন। নরমালি দেখা যায় যে খুব বেশি টার্বুলেন্ট
যদি ডিমান্ড এনভায়রনমেন্ট হয় তাহলে আমরা খুব ফ্রিকোয়েন্টলি এগুলো আপডেট করার চেষ্টা করি। হ্যাঁ, ফোরকাস্ট এরর আপনি কতটুকু অ্যাকসেপ্ট করবেন, কত পার্সেন্ট এরর আপনি অ্যাকসেপ্ট করবেন, সিজনাল ফ্যাক্টর এখানে আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি আর কি। এরপর আসে সোর্সিং, যেমন আমরা বলছিলাম যে আপনার সাপ্লাই চেইন প্রকিউরমেন্ট প্লাস হচ্ছে আপনার প্রোডাকশন বা ট্রান্সপোর্টেশন, এই জিনিসগুলো আমরা নিজেরা করব না অন্যদের দিয়ে করাবো, সেই জিনিসগুলো আমরা এখান থেকে ডিসিশন নেওয়ার চেষ্টা করি আর কি। তো আমরা ওই জিনিসই আমরা থার্ড পার্টিকে দিতে চাই যেটা থেকে আমার সাপ্লাই চেইনের সারপ্লাস থাকে বা আমার প্রফিটেবিলিটি বেশি থাকে। এট দ্য সেম টাইম অনেক সময় প্রফিটেবিলিটি বেশি হলেও যদি আমার রিস্ক বেশি থাকে তাইলে আমি সাধারণত কি করি না, আউটসোর্সিং করতে চাই না। যেমন একটা উদাহরণ বলি, আপনার মটোরোলা তারা কি করছে, আপনার ইউএস প্ল্যান বন্ধ করে চায়না চলে গেছে। তো চায়না চলে গেলের কারণে আপনার ওদের খরচ অনেক কমে গেছে, বাট এট দ্য সেম টাইম দে স্যাক্রিফাইস দ্য রেসপন্সিভনেস। অর্থাৎ একটা অর্ডার করলে অনেকদিন পরে সে ডেলিভারিটা দিতে পারতেছে, ওভারনাইট বা ডেলিভারি সম্ভব না। আবার ধরেন অ্যাপলের কথা সেম, তারা ওই যে আপনার দেখবেন যে ফরওয়ার্ড অর্ডার রাখা দেয়, তাই না? তো এইগুলা করতে হয় আর কি। তো আপনার ওই সোর্সিং বলে দিবে বা আপনার সোর্সিং ডেস্টিনেশন বলে দিবে যে আসলে আমার যাওয়া অনেক সময় দেখা যাবে আমার কস্ট সেভেন, যেমন বাংলাদেশের কথা বললে কস্ট সেভেন, কিন্তু এফিসিয়েন্সির দিকে আপনার ভিয়েতনাম আবার শ্রীলঙ্কা ভালো। তো অনেক সময় এই জিনিসগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে আউটসোর্সিং এর ক্ষেত্রে। তারপর সাপ্লাই সিলেকশন, অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক মেথোডোলজি আছে। তো এইটা সাধারণত আমরা এখানে দেখানোর চেষ্টা করি না, ওখানে ডিম্যাটেরিয়াল বা ওয়েটেড এভারেজ অনেক কিছু করে আমরা সাপ্লায়ার সিলেকশন ক্রাইটেরিয়া করি। যেমন আমি যখন আমার পিএইচডি থিসিসে আমার বাংলাদেশের সাপ্লায়ার সিলেকশনের উপর একটা কান্ট্রি সিলেকশন আর সাপ্লাই সিলেকশনের আপনার একটা ইয়ে ছিল আর কি, টপিক ছিল দুইটা। তো ওইখানে আপনার করতে 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 আপনার দেখা যেত যে অনেক 30-40টা হচ্ছে ক্রাইটেরিয়া চলে আসছে হচ্ছে একটা সাপ্লায়ারকে কিভাবে আমরা ডিটারমাইন করব বা একটা লোকেশন কিভাবে ডিটারমাইন করব, অনেক কিছু আছে এখানে আর কি। একটু স্যার এই সাপ্লায়ার সিলেকশন আছে একটু স্যার মানে প্র্যাকটিক্যাল কিছু জিনিস বলতে চাই স্যার। বাংলাদেশের যে কালচার, এই কালচারে কি স্যার সাপ্লায়ার সিলেকশনের যে সমস্ত ক্রাইটেরিয়া বা যে সমস্ত প্যারামিটারে সাপ্লায়ার কি ইভালুয়েট করা উচিত, কোন কোম্পানি করে স্যার, কোন কোম্পানি করে না। এটা যদি স্যার এস্টাবলিশ করতে চাই এজ এ সাপ্লাই চেইন প্রফেশনাল হিসেবে, এটা নেগেটিভলি দেখা হবে, তার কি স্বার্থ আছে? মানে আমি স্যার মানে হয়তো কথাটা বললাম মানে বাস্তব কথা, এটা বাই দ্য বুক হবে না, বাট এটাই স্যার রিয়ালিটি। হ্যাঁ, রিয়ালিটি ইনশাআল্লাহ। কিন্তু এই যে আস্তে আস্তে আমরা জানতেছি, করতেছি ইনশাআল্লাহ। এখানে স্যার একটা ভালো সাপ্লায়ার, প্রফেশনাল সাপ্লায়ারকে ইন্ট্রোডিউস করাইলে, হ্যাঁ কেন এটা কে নিয়ে আসছে, মানে একটা কমন কথা চলে, কার সাপ্লায়ার? আরে সাপ্লায়ার আবার কার? সাপ্লায়ার তো কোম্পানির, সাপ্লায়ার কোম্পানির মানে কি, সাপ্লায়ার কোম্পানি একটা স্টেক হোল্ডার এখানে, মানে কার সাপ্লায়ার, এই সাপ্লায়ার কে আনছে, এই মানসিকতা থেকে স্যার বেরোয় না আসলে এই জিনিসগুলো স্যার কখনোই আমাদের দেশে ডেভেলপ হবে না। এখানে আমি নজরুল বলছিলাম স্যার, আমি একটু অ্যাড করি। এখানে গভর্নমেন্ট পর্যায়েও কিছু অব্লিগেশন থেকে যায়। দেখা যাচ্ছে প্রাইভেটলি যদি কেউ সাপ্লায়ারের ক্ষেত্রে অনেকগুলো সিলেকশনের ইন্টেনশন থাকে কোম্পানি বেটারমেন্টের জন্য অথবা ন্যাশনাল বেটারমেন্টের জন্য, কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে আবার লিমিটেশন থেকে যায়। তো এইখানেও স্যার আসলে পুরোপুরি জিনিসগুলোকে সলভ করাটা এত ইজি হয় না। আমার মালিক পক্ষকে ট্রেন করা উচিত। মালিক তো এখানে এক্স্যাক্টলি স্যার, এটা স্যার আপনি আমার অফিসে একবার ওই যে একটা কমিটিতে ছিলাম আর কি। তো আমাদের তো ইয়ারলি আমরা স্টেশনারি কিনি। তো আমার এক ইএমবি এর ক্লাসে একটা স্টুডেন্টের সাথে পরিচয় হয় আর কি। তো সে হচ্ছে স্টেশনারি ব্যবসা করে। তা আমি ফোন দিলাম যে যেহেতু ওই কমিটিতে নতুন ঢুকছে, আমি ফোন দিলাম যে ভাই এই স্টেশনারি লিস্ট লাগে, তো কেমন দাম? তো নর্মালি যা কিনে দেখি যে 2/3 প্রাইস। তো পরে বললাম যে এগুলা তাহলে ঠিক আছে পাঠায় দেন। ওই পরে আপনার ওই কোশ্চেনটা যে এটা কার সাপ্লায়ার, পরে তো আপনার ইয়ারা খ্যাপা, ওই যে নর্মালি এগুলা তো কিনে ওই যে পিয়ন বা ইয়ারা খ্যাপা যে ওইখান থেকে তারা ইয়ে করতে পারে। পরে চিন্তা করলাম যে পরে কানেগুলো, স্যার এগুলো তো সরকারি টাকা, আমারও না আপনারও না, আপনি এই 2 টাকা বাঁচিয়ে কি করবেন? এই হচ্ছে কথাবার্তা আর কি।
ম্যাক্সিমাম কোম্পানির হায়ার অথরিটিতে যারা আছে জি তারা এই ধরনের অ্যাক্ট করে থাকে যে যদি সুযোগ না দেয় হুম পারফর্ম করার, তাহলে স্যার কেমনে জাজ করবে যে এই সাপ্লায়ারটা ভালো বা হুম আমার এই এমপ্লয়িটা ভালো মতো কাজ করতেছে, হুম কেমনে জাজ করবে স্যার? কিন্তু রাইট সুযোগ দিতে হবে স্যার। হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির হায়ার অথরিটিতে যারা আছে তারা হুম মনে করে এই একে আনছে তার মানে এখানে কিছু একটা ঘাপলা আছে, এর সাথে এর কোনো লিয়াজ আছে, কোনো একটা ব্যাপার আছে। পার্থ ভাই ভাই যেটা বললো আর কি। প্রকিউরমেন্টে একটা আঙ্গুল দিবেই, প্রকিউরমেন্টে সবসময় আঙ্গুল দেওয়াই থাকে, এটা নিয়ে আগে যেতে হবে, আমরা আগে বাড়ি। ওইটাই কথা, এই যে দুইটাকে সেভ হইলো, কথা হইলো স্যার দেখে কিছু বলতে পারে নাই আর কি, কিন্তু ওই যে তার পকেটে একটা তো সমস্যা হয়েছে এরকম হয় আর কি। তো আমরা কোম্পানিতে বা ইনোভেশন ম্যানেজমেন্টে আমরা বলি, ইনোভেশনসে বলি যে আপনার ভুল করতে দিতে হবে, ভুল করতে দিয়ে আগাইতে হবে। ভুল করতে দেওয়া বা সুযোগ দেওয়া এগুলা না দিলে কোম্পানি আগাবে না। তো সময় আপনার ইনফরমেশন গ্যাপ থাকে, যার কারণে ওই যে দেখা যায় ডিসকাউন্ট দিয়ে দিছে বা আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিছে, হঠাৎ করে ডিমান্ড পিক করছে কিন্তু আপনার সাপ্লাই তো নাই, তখন সাপ্লাই চেনের দোষ হয়, কি ব্যাপার জিনিসপত্র প্রকিউরমেন্ট করে নাই, এই নাই সেই নাই, তাই না? তো বা প্রোডাকশনের দোষ পড়ে যায়। তো এই জিনিসগুলা মানে যদি একটা প্রপার সিঙ্ক না থাকে তাহলে খুব সমস্যা হয়। তো এটা সিঙ্ক করার জন্য আমরা যেটা করি, যেমন প্রাইসিং এন্ড স্কেল অফ ইকোনমিক্স, হ্যাঁ, যে আমরা যখন প্রাইসিংটা করি তখন আমার স্কেল অফ ইকোনমিক্সটা একটা ব্যাপার, যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরিটা এমন ভাবে লটটা অর্ডার করা বা ম্যানেজ করা সো দ্যাট আমি সবচেয়ে কম প্রাইসে আমার বা কস্টিং আমার প্রোডাক্টটা অফার করতে পারি। এক, দুই নম্বর হচ্ছে পুশপুল ইডিএলপি, যেটা ইডিএলপি হচ্ছে যে প্রতিদিন একটা কনস্ট্যান্ট প্রাইস আপনি পাবেন, প্রতিদিনই হচ্ছে লো প্রাইস, এখানে কোনো আলাদা করে ডিসকাউন্ট অফার করা হয় না। Whereas হাইলো যেমন আমাদের মার্কেট গুলোতে 50% 60% ডিসকাউন্ট। আর চায়নায় আপনারা গেছেন কারা? চায়নার ডিসকাউন্ট দেখছেন তো নাকি? জি স্যার। কি কোনো এক্সপেরিয়েন্স হয়েছে চায়নার ডিসকাউন্টে? ওরা আপনার অকেশনালি দেয় স্যার, যেমন ব্ল্যাক ফ্রাইডে বা আপনার নরমাল বিভিন্ন অকেশনে দেয় স্যার। আচ্ছা, তো চায়নার সাংহাইয়ে আমরা ওই যাওয়ার পরে মার্কেটে গেছি আর কি, বড় বড় মার্কেট। তো গিয়ে দেখি যে আমরা তো গেলাম কখন, সেপ্টেম্বরের দিকে গেলাম আর কি। তো ঠান্ডা পড়ে আসতেছে, যাক ওইখানে আপনার শীতের জন্য কাপড় উঠবে আর গরমের কাপড় নামতেছে, তো ওইখানে ডিসকাউন্ট লেখা রাখছে 90% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট। জি স্যার। আমরা তো খুশি, আর সময় মতো আসি জামা কাপড় পরে, ওইখানে যারা আছে বলতেছে, বলে আনিস ভাই ওইখানে 80% ডিসকাউন্ট ওরা যেটা লেখছে এর মানে হচ্ছে আপনি 80 টাকা দিবেন, 20% হচ্ছে ডিসকাউন্ট, উল্টাটা লেখা রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট স্যার, রাইট। তো চায়নায় গেলে আপনারা এগুলো একটু দেখে রাখে, মজা আছে অনেক কিছু। আচ্ছা, হাইলো প্রাইসিং হলে কি হয় যে আপনার হঠাৎ করে ডিসকাউন্ট দিচ্ছেন, আবার হঠাৎ করে প্রাইস বাড়াইছেন, সাপ্লাই চেনের উপরে এটা একটা বিশাল ডিস্টরশন হয়। হ্যাঁ, যে হঠাৎ করে প্রাইস করলে ডিমান্ড হঠাৎ করে পিক করে, আপনার সাপ্লায়ার অনেক সাপ্লায়ার ভুল হুই পিপের দেখা দিয়ে দেয়। হ্যাঁ, তো এটা যেন না হয়। তারপরে ইন্ডাস্ট্রি অনেক সময় ভ্যারি করে, যেমন অ্যাপারেল ইন্ডাস্ট্রি গুলাতে আপনার এরকম হাইলো প্রাইসিং থাকে, ওয়ারেজ আমার এফএমসিজি গুডস হইলে হয়তো ইডিএলপি তে কাজ চলতেছে। হ্যাঁ, তারপরে ফিক্সড প্রাইস ভার্সেস মেনু প্রাইসিং। ফিক্সড প্রাইস হচ্ছে যেমন আমাদের বিআইসিএম এর প্রাইস, কোনো হিডেন প্রাইস টাইস নাই আমাদের, আছে নাকি? বলে যে এই মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন 5000 টাকা, এটার জন্য 2000 টাকা, এইভাবে নেয় না, এরকম নাই। হ্যাঁ, মানে আপনার সিএসসিএম এর জন্য কোর্স রিলেটেড কোনো খরচ নাই, বাট এক্সট্রা যদি আপনি কিছু করতে চান সামনে হয়তো কিছু আসবে, যেমন আপনি অফিস 365 অনেকের নাই, ওই লাইসেন্সটা আমরা আনার চেষ্টা করতেছি মাইক্রোসফট থেকে, তো ওইটার জন্য হয়তো আপনার একটা প্রাইসিং থাকবে। তো এইটা কেন করতেছে, আমরা ওই আগের ব্যাচগুলোতে করাইতে যে দেখছি যে অনেকের এই সমস্যাটা হয়, মানে এক্সেল এর লাইসেন্স না থাকে। তো
তো এইগুলা থাকবে হয়তো এক্সট্রা আর কি। তো এই জিনিসগুলাকে অনেক সময় আমরা মেনু, আপনি ভাই বেসিক হচ্ছে এইটার সাথে আরো কি কি অ্যাড করাবে, হ্যাঁ মানে টপিং অ্যাড করে না, ওই যে পিজা হাটে গেলে টপিং অ্যাড করায় যে এই আইটেম অ্যাড করলে এত এত আস্তে আস্তে বাড়তে থাকবে, এটাকে বলি আমরা মেনু প্রাইসিং আর কি। কিন্তু স্যার আমরা 365 যদি নিজেরা কিনে নেই, সেটা আমরা কোম্পানির কাজে ইউজ করবো, তো এটা কোম্পানির কেনা উচিত না? হ্যাঁ কোম্পানির কেনা উচিত, কিন্তু বাংলাদেশে তো এখনো ওইভাবে এগুলো গড়ে ওঠে নাই আর কি। অনেকের কোম্পানি দুই একজন দেখি যা ইউজ করে বলে যে স্যার আমাদের কোম্পানির। রাইট, খুব কম সেটা স্যার। ফেভিকল কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করেছে। এটার একটা মানে প্র্যাকটিস আনার চেষ্টা করতেছি, যে এখন কস্টিং এ ওদের সাথে নেগোসিয়েশন হইলে হয়তো বা আপনাদের যতদিন লাইসেন্স, কারণ এগুলো ইয়ারলি লাইসেন্স থাকে, তো তো যত কম খরচে আপনাদের সাথে একটা দেওয়া যায় আর কি। কারণ আমাদের অনেকগুলা মানে প্র্যাকটিক্যাল কয়েকটা খুব বিপদে পড়ছে আর কি। অনেক এমএসসি গুলো দিলেও স্যার রেস্ট্রিকশন থাকে, অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু অ্যাড করা যায় না। জি স্যার, যেমন আমারটা আছে স্যার, কিন্তু আমি লগ আপটা অ্যাড করতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে, আশা করি আজকেও কথা হয়েছে ওদের সাথে, প্রাইসিংটা পাঠাইলে পরে আপনাদের ওটা মিনিমাম চার্জে যেন দেওয়া যায়, ওটা হইলে অনেক সুবিধা হবে আর কি। আপনারা শুধু এইটাই না, লগ আপ না, সামনে এক্সেল মাইনার লাগবে, তারপরে হচ্ছে আপনারা ওই যে আপনাদের বলছিলাম যে ক্যাম স্ক্যানার আছে, এরকম অনেক সফটওয়্যার আপনার দেখবেন যে এডুকেশন ভার্সন ইউজ করতে পারবেন, খুব মানে আলাদা কোনো প্রিমিয়াম ভার্সনে টাকা চার্জ করা ছাড়া। ঠিক আছে স্যার, 365 এ ফ্রি আছে লাইসেন্স ভার্সনে কি, মানে এই যেগুলো আপনি হ্যাঁ জি, ওই ইমেল অ্যাড্রেসটা আপনারা ইউজ করে এই সুবিধাগুলো পাবেন, ইনক্লুডিং 365 আর কি। মানে এটা একটা প্যাকেজ থাকবে আপনাদের। গ্রেট স্যার, জি গ্রেট নিউজ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ফিক্সড প্লাস মেনু প্রাইসিং আমরা বুঝছি, তা এটার সাথে সাথে আমার কি হয় তাহলে ম্যাট্রিক্স গুলো কি, প্রফিট মার্জিন, ডে সেলস আউটস্ট্যান্ডিং, হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে আমরা এই প্রাইসিং এর বিষয়গুলো দেখার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের 6টা যে আমরা মেজর ইয়ের কথা বলছি, মোট কথা ভাই আপনারা যখন সাপ্লাই চেইন চিন্তা করবেন এই গ্রাফটার কথা শুধু খেয়াল রাখবেন, দেখে আপনারা চিন্তা করবেন যে ভাই কার সাথে কমিউনিকেশন করতে হবে। যে প্রাইসিং যখন মিটিং এ বসবেন ভাই বলবেন যে ভাই আপনারা যদি যা কিছু যে কোনো ধরনের চেঞ্জ জানেন, আমাদের এই 3টা ডিপার্টমেন্টকে বা বাকি 5টা ডিপার্টমেন্টকে যেন অবশ্যই জানাবেন। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে সহজ কথা, যে 6টা ড্রাইভার আছে, 6টা ড্রাইভারকে আমরা বিভাগে ভাগ করতেছি, 3টা হচ্ছে লজিস্টিক ড্রাইভার, 3টা হচ্ছে ক্রস ফাংশনাল ড্রাইভার। এগুলো দিয়ে আমরা ইদার এফিশিয়েন্ট অথবা রেসপন্সিভ বা ব্যালেন্স করার চেষ্টা করি। ক্লিয়ার? এটা কেন করি? যে কোম্পানির স্ট্র্যাটেজিটার সাথে আমাদের সাপ্লাই চেইনের স্ট্র্যাটেজিটা যেন আমরা কি করতে পারি, ফিট করতে পারি। এই চ্যাপ্টারে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। সেটা হচ্ছে আমরা বেস্ট প্ল্যানিং না বলে এগ্রিগেট প্ল্যানিং কেন বলতেছি? বেস্ট মানে প্ল্যানিংটাকে এগ্রিগেট বলতেছি। এগ্রিগেট হচ্ছে অনেকগুলো ফাংশন একসাথে করে আমরা প্ল্যানটা করার চেষ্টা করি। শুধু সেল না, সেলের সাথে ধরেন এইচআর ফাংশন থাকে, ফ্যাসিলিটি ফাংশন থাকে, ইনভেন্টরি ফাংশন থাকে, সবগুলা একসাথে করে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করি। নাহলে হয় কি, আপনি শুধু যদি সেলস এর ফোরকাস্ট করেন, বাকি ডিপার্টমেন্টগুলো কিন্তু সিঙ্ক না থাকলে সমস্যা হবে। প্রকিউরমেন্ট ইচ্ছামতো গত বছরের মতো প্রকিউর করবে, প্রোডাকশন শিডিউল ইচ্ছামতো সে সাজায় নিবে, বুঝে গেছে? তখন দেখা যায় মালের শর্টকাট করে আপনি একটা হ্যাপাজার্ড কন্ডিশন করে যাবেন। তো এই কন্ডিশনটাকে মানে এইগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, এই জন্য আমরা এগ্রিগেট প্ল্যানিং করে থাকি আর কি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার ফার্স্ট চ্যাপ্টার নিয়ে স্যার একটু কোশ্চেন ছিল। আচ্ছা রাকিব বলেন। স্যার ফার্স্ট চ্যাপ্টারে যে স্যার এক্সাম্পল গুলো ছিল না স্যার, এলএলবি আর ডেলের এক্সাম্পল, স্যার আমি আসলে মানে আমার ক্লিয়ার হয় না এই জিনিসটা স্যার, একটু যদি আমার সামারি করে। আচ্ছা এই ইয়েগুলা কোম্পানির কাহিনীগুলা প্রতি চ্যাপ্টারে বিভিন্ন যখন প্রবলেমে পড়বো না আমরা, তখন এই জিনিসগুলো আবার আমরা ইটারেট করবো যে এই এলএলবি এইটা করছে। যেমন আজকে ওয়ালমার্টের কথাগুলো বলছে, ওয়ালমার্টের সেম জিনিসটা ওখানে পাইছে, ব্লু নাইল
কথা বলছি পাইসন, এলএলবি বলি নাই, গ্রেইনার আছে বলি নাই, ডেল বলি নাই। জি স্যার। ঠিক আর আছে? স্যার ইভেন যে মানে পেজের মধ্যে যে মানে ওইখানের মধ্যে দেখলাম কোয়েশ্চেনারিজ দেওয়া। জি স্যার এটা কি আমার কি কোয়েশ্চেনারিজ গুলো বের করলে আমি এটা বুঝতে পারবো যে ওরা আসলে কোন স্ট্র্যাটেজিটা ফলো করছে? মানে স্যার আমি আসলে মানে পড়ার কন্ডিশনটা বুঝি নাই যে মানে এটা কিভাবে আমি বুঝতে পারবো। পড়ার কন্ডিশনটা হচ্ছে যদি চ্যাপ্টারটা বুঝতে চান তাইলে তো কোশ্চেন গুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে ওইখান থেকে এই কোশ্চেনটা আসছে, রাইট? তারপরে হচ্ছে কেসগুলো পড়লে বুঝবেন যে ওখানে বলে দেয় যে যেমন ও হচ্ছে এফিসিয়েন্সির দিকে ঝোঁক আছে, যেমন ব্লু নাইল বলছে হাইলি রেসপন্সিভ, এই জন্য ও শিপমেন্ট করতেছে। ওই জিনিসগুলো কিন্তু বুঝায় কেসে বলা আছে। হ্যাঁ, যেমন স্যার কেসগুলো কি অন্য ইয়েতে আছে, অন্য চ্যাপ্টারে আছে? সব চ্যাপ্টারে কেস আছে, মানে এই কয়টা কোম্পানির উপর বেসিস করে পুরো বইয়ের প্রবলেমগুলো। একটা কেস আছে দেখবেন যে বইয়ের চ্যাপ্টারের পিছনে, ওইগুলো একটু পড়ার চেষ্টা করেন। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার সাপ্লায়ার সোর্সিং এর ব্যাপারে স্যার একটা কথা বলেছিলেন, আমি আসলে ওই জায়গাটা একটু ধরতে মনে পারি নাই। সেটা হচ্ছে মনে বলেছিলেন কোম্পানিকে মাঝে মাঝে একটু ভুলের দিকে নিয়ে গেলে পরে দেখা যাচ্ছে এখান থেকে আরো ভালোটা শিখতে পারে, এরকম কি একটা বলেছিলেন মনে হয় স্যার? আমি একটু আরেকবার রিপিট করলে ভালো হতো, জিনিসটা আসলে বুঝতে পারিনি। হয়তো বা আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি এটা কি ঠিক আছে কিনা, আমার যেহেতু অন্যান্য যারা আছে তারা শুনেছে হয়তো, স্যার জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। ভুলের দিকে গেলে আচ্ছা, সাপ্লায়ার ভুলের না, ওটা হচ্ছে এমপ্লয়িদের একটু ভুল করার সুযোগ দেওয়া আর কি। হ্যাঁ, যেমন আপনি হয়তো একটা প্রকিউরমেন্ট নিয়ে আসলেন, আপনি তো সব সাপ্লায়ারকে চিনেন না মার্কেটে, আপনি একজনকে সিলেক্ট করে নিয়ে আসলেন, এখন কোম্পানি বললো যে তোমার সাপ্লায়ার, হ্যাঁ, ভুল করার সুযোগ দিল না আপনাকে, তাহলে তো আপনি এখান থেকে শিখলেন না। তো এরকম এমপ্লয়িদের একটু সুযোগ দেওয়া, ভুল করার সুযোগ দিলে হয় কি কোম্পানির জন্য এটা বেনিফিট হয়, যে আমি একটা ভালো সলিড এমপ্লয়ি তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার স্যার, নাও ক্লিয়ার। বুঝতে পারছে? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে। আগামী দিন স্যার 9:30 না 9:30 স্যার? আমার 9:30 তো আমি আসার চেষ্টা করি, 9:17 এর ভিতরে জয়েন করি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।